আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সকলকে আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর তৃতীয় লেকচারে স্বাগতম। এই লেকচারে আমরা আলোচনা করব কিভাবে ওয়েব পেজের লিস্ট তৈরি করা যায়, কিভাবে ছবি যোগ করা যায়। এছাড়া আমরা আলোচনা করব হচ্ছে এক ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের কি করা লিঙ্ক করা, অর্থাৎ হাইপার লিঙ্ক সম্পর্কে। এছাড়া ওয়েব পেজে কিভাবে বাংলা লেখা যায় সেই জিনিসটা আমরা কি করব এখানে আলোচনা করব। এবং সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা এইচটিএমএল মাধ্যমে লেখাকে অর্থাৎ কালার করতে পারি, সেই জিনিসটাও আমরা কি করব আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটি। প্রথমে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে আমাদের কিছু ফরম্যাটিং ট্যাগ। আমি এখানে ফরম্যাটিং ট্যাগ দিয়ে একটা ওয়েব পেজ কি করে রেখেছি, তৈরি করে রেখেছি। আমাদের কোশ্চেনটা কি সেটা দেখে ফেলি। এটা হচ্ছে আমাদের সেই দৃশ্যকল্প এক। আমাদের কোশ্চেনটা হচ্ছে এইটা, দৃশ্যকল্প একের এইচটিএমএল কোড লিখো। আমরা এই পর্বে দেখবো হচ্ছে কি মূলত হচ্ছে যে সকল প্র্যাকটিক্যাল এগুলো তো আমরা এই যে এইচটিএমএল কোড এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করব। প্র্যাকটিক্যালিগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা জাস্ট খালি কি বোর্ডে কীভাবে লিখি সেই জিনিসটা একটু কি করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা জানি এইচটিএমএল শুরু করার জন্য প্রথমে যে জিনিসটা লিখতে হয় সেটা কি একটা এইচটিএমএল দিয়ে কি করতে হয়, শুরু করতে হয়। আমরা যখন গত ক্লাসে মৌলিক কাঠামো শিখেছিলাম তখন কিন্তু এই জিনিসটা বলেছি। তাহলে প্রথমে আমরা একটা কি দিব, এইচটিএমএল লিখবো। এইচটিএমএল এর পর বলছিলাম আমরা কি দিতে হয়, একটা হেড অংশ দিতে হয়। তাহলে আমরা হেড অংশ দিলাম। আমরা জানি হেড অংশের ভিতরে কে কে থাকতো, টাইটেল, মেটা, তারপর হচ্ছে স্টাইল ইত্যাদি থাকতো। কিন্তু আমরা মূলত এখানে কি ইউজ করবো, টাইটেলটা ইউজ করব। তাহলে আমরা এখানে কি দিই, টাইটেল দিই। আমি এখানে টাইটেল যেটা দিব, আমাদের যে ওয়েব পেজটা যখন আমি ওয়েব ব্রাউজার ওপেন করব, সেই ওয়েব ব্রাউজারের যে কি রয়েছে, টাইটেল উইন্ডো রয়েছে, সেই টাইটেল উইন্ডোতে কি হবে, প্রদর্শিত হবে। আর আমি যদি চাইলে এই টাইটেল অংশটুকু বাদও দিতে পারি, তখনও কোনো কিছুই শো করবে না। তখন কি শো করবে, তখন হচ্ছে আমি এই যে ওয়েব পেজটা আমি যেই নামে সেভ করে রাখছি সেই নামটা কি করবে, ওয়েব ব্রাউজারের যে টাইটেল বারটা আছে সেই বারে কি করবে, প্রদর্শন করবে। যেগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন একদম সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাহলে প্রথমে যে টাইটেল, যেহেতু এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট একটা এইচটিএমএল করতেছি, এই জন্য আমি এখানে লিখে দিলাম ফার্স্ট এইচটিএমএল। তাহলে ফার্স্ট এইচটিএমএল যেহেতু আমাদের প্রথমে এইচটিএমএল, তাহলে এতটুকু লেখার পর এখন টাইটেলটা শেষ, তার মানে কি শেষের জন্য আমরা স্ল্যাশ কি দিব, টাইটেল লিখবো। তাহলে লিখে ফেললাম। এখন আমাদের হেড অংশ তো শেষ, তাহলে হেড অংশ শেষের জন্য আমরা কি লিখে দিই, স্ল্যাশ হেড লিখে দিলাম। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি করা, বডি অংশ লেখা। তাহলে বডি লিখবো। আর আমরা বলেছিলাম বডিতে আসলে যেগুলো লিখি সেগুলো কি করে, ওয়েব ব্রাউজারে প্রদর্শন করে। তাহলে দেখো এইটাই হচ্ছিল সেই ওয়েব ব্রাউজারের যে ওয়েব পেজটা। প্রথমে কি আছে, প্রথমে আছে দিস ইজ মাই ওয়েবসাইট, যেটা নিচে একটা টান আছে অর্থাৎ কি আন্ডারলাইন করা আছে। আর আমরা জানি আন্ডারলাইন ট্যাগ কিভাবে লিখে, আন্ডারলাইন ট্যাগ লেখার জন্য আমরা ব্যবহার করে থাকি কি ইউ। তাহলে ইউ কথাটা আমরা কি করবো, এখানে ইউজ করবো আন্ডারলাইনের জন্য। তারপর আমরা যে লেখাটা ছিল, কি লেখা ছিল, আমাদের লেখা ছিল হচ্ছে দিস ইজ মাই ওয়েবসাইট। তাহলে আমরা দিস ইজ মাই ওয়েবসাইটটা কি করলাম, লিখে ফেললাম। ওকে, তারপর আমাদের এই ইউ ট্যাগটাকে কি করে দিব, শেষ করে দিব। যখনই আমরা এইরকম একটা কিছু লিখবো তখন আমাদের ওয়েব ব্রাউজারে এইরকম জিনিসটা কি হবে, প্রদর্শিত হবে। দিস ইজ মাই ওয়েবসাইটের পর একটা আন্ডারলাইন কি করে করে দিবে। ওকে, তাহলে তারপরে আমরা বলছিলাম আমাদের আরেকটা ট্যাগ শিখেছিলাম, সেটা হচ্ছে বিআর ট্যাগ নামে একটা ট্যাগ ছিল, যেটা এমটি ট্যাগ। এই বিআর ট্যাগের কাজ কি ছিল, বিআর ট্যাগের কাজ ছিল হচ্ছে দুইটা লাইনের মাঝে কি করা, ফাঁকা সৃষ্টি করা। ঠিক আছে, তার মানে দেখো এই লাইনে তো আমি আর লিখতেছি না, তার মানে কি আরেকটা নতুন লাইন আসছে না। তাহলে নতুন লাইন যেহেতু আসতেছি এই জন্য আমি অবশ্যই এখানে একটা কি ইউজ করব, বিআর ট্যাগটা ইউজ করব। তাহলে আমি বিআর ট্যাগটা কি করে দিলাম, ইউজ করে দিলাম। তারপর দেখো এখানে আছে কি আমাদের পেন। তাহলে পেন এটা আমরা বলতে পারি হচ্ছে কি, এটা একটা সাধারণ অক্ষরে লেখা, যেটাকে আমি কি প্যারাগ্রাফ স্টাইল বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখানে জাস্ট খালি কি লিখে দিলাম, পি। পি দিয়ে আমি কি লিখে দিচ্ছি এখানে, পেন। তারপর পেন ট্যাগটা কি করে দেবো, পি প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করে দিব। তাহলে আমি স্ল্যাশ পি দিলাম। তারপরে এইটার থেকে আমি এখন এই লাইনে আসতে থেকে লাইন ব্রেক করতে চাচ্ছি, তখন আমি জাস্ট খালি এখানে একটা কি করে দিব, বিআর দিয়ে দিব। বিআর যেহেতু এমটি ট্যাগ, তার মানে কি তার কি আছে, শুরু আছে কিন্তু কি থাকবে না, শেষ থাকবে না। এখন দেখো আমি যদি একটু বুকের দিকে খেয়াল করি, এই বুক লেখাটা কিন্তু অনেক গাঢ়ভাবে লেখা আছে, অর্থাৎ কি বোল্ড আকারে লেখা আছে। বোল্ড করার জন্য আমরা কোনটাকে ইউজ করতাম, বি ট্যাগ ইউজ করতাম। তার মানে এইখানে এখন আমরা কি করব, বি ট্যাগটা ইউজ করলাম। বি ট্যাগের ভিতরে কি আছে, বুক আছে। তাহলে আমি কি লিখবো, বি ডাবল একে বুক। বুক যখন লিখবো, যখন আমি এতটুকু লিখবো অর্থাৎ বি ট্যাগের ভিতর যখন আমি বুকটা লিখবো, তখন দেখা যাবে কি এই লেখাটা এরকম কি গাঢ় হয়ে গেছে। ওয়েবসাইটটা যখন আমি কি করবো, ওপেন করবো অর্থাৎ ওয়েব ব্রাউজারে যখন দেখবো, তারপর আমরা দেখো এই লাইন থেকে কি এই লাইনে আসতে যাচ্ছি, এই জন্য আমরা এইখানে আরেকটা কি করবো, বিআর ট্যাগ ইউজ করবো। তাহলে বিআর ট্যাগ দিয়ে দিলাম। এখন দেখো এই যে ইরেজার যে লেখাটা আছে সেটা একটু বাঁকা অক্ষরে লেখা।
আর বাঁকা অক্ষর আমরা বলছিলাম একটু যদি বাঁকা অক্ষর থাকে সেটা কি ইটালিক অক্ষর বলা হয়। তাহলে ইটালিকের জন্য আমরা কি করে থাকি, ইটালিকের জন্য আমরা আই ইউজ করে থাকি, আই ট্যাগ। তাহলে আই ট্যাগ দিলাম, তারপর এখানে কি ছিল ইরেজার ছিল, তাহলে আমরা এখানে ইরেজার লিখে দিব। তাহলে আমরা এখানে এই ইরেজার দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি স্ল্যাশ আই, আই ট্যাগটা কি করলাম শেষ। আবার যেহেতু আমি লাইনটা কি করে দিচ্ছি ব্রেক করে দিতে যাচ্ছি, এই জন্য অবশ্যই আমরা এখানে কি করতে হবে বিআর ট্যাগগুলা ইউজ করতে হবে। এখন দেখো এখানে হচ্ছে কি H2O লেখা আছে, এইটা কিভাবে লিখতে পারি, H2O এর মধ্যে এই যে টুটা আছে সেটা কোথায় আছে, একটু নিচে আছে। আমরা বলছিলাম কোনো সংখ্যা যদি নিচে থাকে তাহলে সেই সংখ্যা লেখার জন্য আমরা কি করে থাকি সাবস্ক্রিপ্ট ট্যাগটা কি করে থাকি ব্যবহার করে থাকি। তাহলে এই টুর ক্ষেত্রে আমরা কি করবো শুধুমাত্র সাবস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করব। তাহলে প্রথমে এইচ আর ও তো লিখতে হবে আগে, ঠিক আছে। তাহলে আমি এইচটা লিখে ফেলি, এইচটা লিখবো আমরা সাধারণত প্যারাগ্রাফ স্টাইলে, এই জন্য আমি এখানে একটা কি দিব পি দিব। প্যারাগ্রাফ স্টাইলে প্রথমে আছে কি এইচ, তাহলে আমরা এখানে একটা কি দিয়ে দিলাম এইচ দিয়ে দিলাম। তারপরে দেখো আছে কি আমাদের টু, টুটা কোথায় আছে নিচে, নিচে থাকলে কি ব্যবহার করে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট আমরা কি ভাবে লিখতাম সাব দিয়ে এস ইউ বি সাব ট্যাগ। তারপরে নিচে কোনটা আছে টু আছে, তাহলে টুটাকে আমি কি করলাম ভিতরে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমাদের সেই স্ল্যাশ সাব, এটা টুকু আমরা লিখে ফেললাম। তারপর দেখো তো কি আছে, তারপর আছে হচ্ছে আমাদের ও, ওটাকে আমরা কিভাবে লিখি, ওটা তো আমরা এই ওটাকে কি করলাম রেখে দিলাম। এই যে এখানে পি ট্যাগটা শুরু করছি, এখন এইখানে এসে আমি কি করে দিব পি ট্যাগটা শেষ করে দিব। তাহলে আমি এখানে পি ট্যাগটাও কি করে দিলাম শেষ করে দিলাম। আর এখন আমি যেহেতু লাইনটা ব্রেক করে দিতে চাচ্ছি, এই জন্য আমি এখানে অবশ্যই একটা কি করব বিআর ট্যাগ ইউজ করব। যখন আমি এই রকম লেখা লিখব তখন দেখো এই প্রথম হচ্ছে এইচ আছে, সাবট্যাগ, সাবট্যাগের কাজ কি করা নিচে সংখ্যা নিবে, তার মানে এই যে নিচে একটা সংখ্যা নিল টু, যেহেতু এখানে ভিতরে আছে টু, তারপর আছে কি ও, তার মানে কি দিবে এখন একটা ও, তার মানে H2O যেটা কি পানির রাসায়নিক সংকেত। ওকে, তারপর হচ্ছে বিআর এর কাজ কি, বিআর এর কাজ হচ্ছে লাইনটা ব্রেক করে দিচ্ছে, অর্থাৎ সে এই লাইনে আর কিছু লিখবে না, সে নিচে একটা লাইনে আসবে। তাহলে এসে দেখো এখানে কি আছে লগ নিচে এ উপরে বি, তাহলে নিচে সংখ্যা আছে, নিচে সংখ্যা থাকলে কি করতে হয় সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা আবার সেই আগের মতো পিটা তো লিখবো, পি লিখলাম, তারপর আসলে কি পুরোটা লক ছিল, তাহলে আমরা সেই লকটাকে লিখলাম লক, তারপরে এটা কোথায় আছে নিচে, তাহলে এইখানে আমরা কি করবো আবার সেই সাব ট্যাগ ইউজ করবো। তাহলে আমরা সাব ট্যাগ ইউজ করলাম, যেহেতু এ নিচে আছে তাহলে এটা থাকবে এইখানে, তারপর আমরা কি দিব স্ল্যাশ সাব ইউজ করবো, তাহলে আমরা স্ল্যাশ সাব ইউজ করলাম। তারপর আছে কি বি, বিটা হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল সংখ্যা, তাহলে বিটাকে আমি বি এখানে রাখলাম। তারপর হচ্ছে এই দেখো এখানে পি ট্যাগটা শুরু করছি, এখন কি করতে হবে পি ট্যাগটা শেষ করে দিতে হবে, তাহলে আমি শেষ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের কি স্ল্যাশ বিআর। ব্রেক ট্যাগের কোনো কি নেই ক্লোজিং ট্যাগ নেই, এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এমটি ট্যাগ বলে। তারপরে দেখো আমাদের কি আছে, তারপরে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই জিনিসটা কিভাবে লিখতে পারি, দেখো এই যে স্কোয়ার অর্থাৎ এটা কিন্তু মাথার উপরে আছে, আমরা বুঝছি যদি উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কি ব্যবহার করা হয় সুপার স্ক্রিপ্টটা আমরা কি করে থাকি ব্যবহার করে থাকি। এখানেও আমরা কি করব সেই সুপার স্ক্রিপ্টটা ব্যবহার করব। প্রথমে আছে কি এ, তাহলে প্রথমে যেহেতু এ আছে তাহলে আমি প্রথমে প্যারাগ্রাফ স্টাইলে লিখে ফেলি, এই প্যারাগ্রাফ স্টাইল দিলাম। প্রথম আছে কি আমাদের এ, তাহলে এই এর জন্য আমি কি করব আগে এ লিখবো। তারপর দেখো টুটা এখন উপরে, তাহলে টু যেহেতু উপরে তাহলে আমি এখন কি করব সুপার স্ক্রিপ্ট বা সুপটা কি করলাম ইউজ করলাম। কোথায় উপরে টু আছে উপরে, তাহলে টুটা আমি এখানে কি করলাম লিখে দিলাম। তারপরে কি শেষ করে দিব এটাকে, তাহলে আমি কি দিয়ে দিলাম স্ল্যাশ সুপ। তারপর দেখো এখানে কি আছে প্লাস বি আছে, তাহলে আমি এখন কি লিখবো প্লাস বি। তারপর আবার এই যে টুটা, টুটা কিন্তু আবার কোথায় আছে উপরে আছে, তাহলে যেহেতু উপরে উপরে থাকলে আমরা কি ব্যবহার করে থাকি সুপার স্ক্রিপ্ট ট্যাগ সাব ব্যবহার করলাম। এই সাবের উপর উপরে আসছিল টু, টুটা দিলাম। তারপর হচ্ছে কি আমাদের সেই স্ল্যাশ কি সুপ ট্যাগ আমরা এটা কি করলাম দিয়ে দিলাম। এখন দেখো আমাদের এইখানে একদম প্রথমে শুরুতে পি ট্যাগ ইউজ করছি, এই পি ট্যাগটা এখন কি করতে হবে আমার শেষ করতে হবে, তাহলে আমরা এইখানে এসে কি করে দিলাম পি ট্যাগটাকে শেষ করে দিলাম। আর যেহেতু আমি এই লাইনের আর কিছু লিখবো না, এখন নিচের লাইনে আসতেছি, এই জন্য একটা কি করবো ব্রেক ট্যাগ ইউজ করবো। তাহলে এইখানে আমি একটা কি করলাম ব্রেক ট্যাগ ইউজ করলাম, যেটা হচ্ছে একটা এমটি ট্যাগ, এই জন্য এটা কি আছে শুধুমাত্র শুরুর ট্যাগটাই আছে। এখন দেখো এইখানে যে পেন লেখাটা আছে, পেন লেখাটা আমি কি করছি কেটে দিছি। আমি বলছিলাম এই জিনিসটা থাকলে আমরা কি করে থাকি ডেল যে ট্যাগটা আছে সেই ডেল ট্যাগটা কি করে থাকি ইউজ করে থাকি। তাহলে আমরা এইখানে কি ইউজ করব, এখানে আমরা ইউজ করবো হচ্ছে ডেল ট্যাগ। তাহলে ডেল এখানে কি আছে পেন আছে, তাহলে আমি এই পেন লেখাটা কি করব লিখে দিব, তারপরে কি দিয়ে দিব স্ল্যাশ ডেল। যখনই আমি এই লেখাটা লিখবো তখন দেখা যাবে কি পেন লেখাটা এরকম কি হয়ে গেছে, যখন আমি ব্রাউজারে এই জিনিসটা কি করব সেভ করে যখন করব তখন দেখা যাবে এইটা কি হয়ে যায় প্রদর্শিত হবে, ঠিক আছে। তারপর আমরা যেহেতু এই লাইনে আর কিছু লিখবো না, তাহলে এইখানে আমি আরেকটা কি দিয়ে দিব বিআর ট্যাগ ইউজ করে দিব। এখন দেখো আমাদের এইখানে যে আইসিটি কথাটা আছে সেই আইসিটি কথাটা কিন্তু কিসের ভিতরে আছে
কোটেশনের ভিতর আছে। আর আমরা জানি কোটেশনের ভিতরে যদি থাকে তখন আমরা কোটেশনের জন্য কোন ট্যাগ ইউজ করি, কিউ ট্যাগটা ইউজ করতাম। ওকে, তাহলে আমরা এইখানে কি লিখে দেবো, একটা কিউ ট্যাগ কি করে দিলাম, ইউজ করে দিলাম। আছে কি আইসিটি, এই জন্য এখন আমার কোটেশন আর ইউজ করতে হবে না, জাস্ট আমি কি লিখবো, আইসিটি লিখবো, ওরাই আমার সেই কোটেশনটা দিয়ে দেবে। তারপর হচ্ছে কি স্ল্যাশ কিউ, দেন হচ্ছে আমরা কি করে দিলাম, ব্রেক করে দিলাম। ওকে, তারপরে দেখো এখানে আবার আরেকটা কি লিখছি, আইসিটি লিখছি। আসলে এই জিনিসটা একদম বলতে গেলে কি, এটা আমি হচ্ছে কি করছি, স্ট্রং করে দিছি, ঠিক আছে, এই জন্য একটু কি গাঢ় দেখাচ্ছে। অর্থাৎ কি কারো যদি চোখ যায় সবার আগে কিন্তু কি ওই যে গাঢ় লেখাটা আছে সেগুলোর দিকে কি হবে, একটু চোখ যাবে, ঠিক আছে। অর্থাৎ কি এটা স্ট্রং ট্যাগটা আমি এখানে কি করছি, ইউজ করেছি। অথবা স্ট্রং ট্যাগ আর এই যে বোল্ড ট্যাগটা বলতে গেলে পুরোপুরি সেমই বলতে গেলে, ঠিক আছে, ওগুলো কি একটু গাঢ় করে দেখায়। ওকে, তাহলে এটাকে আমি ধরলাম, এখন যেহেতু আমি এখানে বোল্ড ইউজ করছি, এখন আমি ধরলাম এটা হচ্ছে আমার কি সেই স্ট্রং ট্যাগটা আমি কি করছি, ইউজ করছি। তাহলে আমি এখানে লিখে ফেলবো, এখন তাহলে কি লিখবো, স্ট্রং ট্যাগটা লিখবো। তাহলে স্ট্রংটা লিখে ফেলি। তাহলে এই স্ট্রং ট্যাগ কি ছিল আমাদের, আইসিটি ছিল। তাহলে আমি এখানে আইসিটি লিখবো, তারপর হচ্ছে কি আমাদের স্ট্রং। তাহলে আমি এই জিনিসটা লিখে দিলাম। যেহেতু এই লাইনের পর আমি আর কিছু লিখিনি, এই জন্য আমি এখানে আরেকটা কি করব, বিআর ট্যাগ কি করব, ইউজ করব। তাহলে আমি করলাম। এখন দেখো সর্বশেষ একটা লেখা লিখছি, সেটা হচ্ছে নাহিদুল হাসান, ঠিক আছে, এটা হচ্ছে একটা নামই লিখলাম আমার। এই যে নাহিদুল হাসান, আমি চাচ্ছি এই লেখাটা ওয়েব পেজে ঠিক যেমন আছে ঠিক সেমন রাখবো। অর্থাৎ আমি যেইভাবে লিখছি ঠিক সেমভাবে কি করবে, সে ওয়েবসাইটে প্রদর্শন করবে। তাহলে এই লেখাটা এইভাবে প্রদর্শন করার জন্য, অর্থাৎ আমরা বলছিলাম এরকম একটা ট্যাগ ছিল পূর্বের ফরম্যাট কির কথা, অর্থাৎ কি পূর্বে যে এই জিনিসটা আমি ফরম্যাট করে রাখছি, সেই ফরম্যাট কিন্তু জিনিসটা একই রকম দেখার জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করতাম, প্রি নামে একটা ট্যাগ কি করতাম, ইউজ করতাম। এইখানেও আমি ঠিক কি করবো, সেই প্রি নামে যে ট্যাগটা ছিল, সেই প্রি নামে ট্যাগটা কি করবো, এখানে ইউজ করবো। প্রি নামে ট্যাগটা ইউজ করার পর দেখো নাহিদুল যেটা লিখছি সেটা কিন্তু কি কিছু দূরে স্পেস ছিল, ঠিক আছে। আমিও এখানে কি করব, কিছু দূরে স্পেস দিব, এই দিয়ে আমরা এখানে কি করব, নামটা লিখলাম, এই নাহিদুল, এই জিনিসটা কি করলাম, লিখলাম কিছু দূরে স্পেস দিয়ে। তারপর দেখো এই হাসানটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে লেখাটা শেষ হয়েছে সেখান থেকে শুরু। ঠিক সেম ভাবে আমি নিচে যাব, নিচে যেই এইখানে কি লিখবো, সেই হাসান যেটা আছে সেই হাসানটা কি করব, লিখে ফেলবো। ওকে, লেখার পর আমাদের যে এই যে প্রি ট্যাগটা ছিল এটা তো শুরু করছে, এখন শেষ করতে হবে। তাহলে আমরা এখানে কি করে দিলাম, প্রি যে ট্যাগটা ছিল সেই ট্যাগটা কি করে দিই, শেষ করে দিই। তাহলে আমি দিয়ে দিলাম স্ল্যাশ কত, প্রি ট্যাগ। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত যখন করলাম তখন কিন্তু কি আমাদের ওয়েব পেজে যা ছিল সকল কিছু কিন্তু আমি এখানে লিখে ফেলছি। তার মানে কি বডিতে আর কিছু শো করতে হবে না। বডিতে যেহেতু আর কিছু শো করতে হবে না, এই জন্য আমি এখন কি লিখে দিব, বডিটা কি করে দিব, শেষ করে দিব। তাহলে আমি এই জন্য লিখবো এখানে হচ্ছে কি স্ল্যাশ বডি, অর্থাৎ কি বডিটা আমি কি করে দিলাম, শেষ করে দিলাম। ওকে, তারপর আমরা কি লিখবো, তারপর আমি লিখবো এই যে এইচটিএমএল শুরু করছি সে এইচটিএমএলটা শেষ। তাহলে আমরা এখন কি লিখবো, জাস্ট স্ল্যাশ এইচটিএমএল। এটাই হচ্ছে কি আমাদের, যদি আমি এই এত বড় একটা জিনিস যদি আমি ওয়েব পেজে, ঠিক আছে, অর্থাৎ ওয়েব ব্রাউজারে যদি কি করতে চাই, এটা ওপেন করি, তাহলে এই করার জন্য কি করতে হবে আমাদের, এই রকম জিনিস অর্থাৎ এই কোডগুলো কি করতে হবে, এইচটিএমএল কোডটা লিখতে হবে। আমাদের মূলত যে ইম্পর্টেন্ট যে সকল ফরম্যাটিং ট্যাগ রয়েছে তার ম্যাক্সিমামগুলোই আমি এখানে কি করেছি, লিখে দিয়েছি। এই ট্যাগগুলো থেকে পরীক্ষায় আসলে কি আসবে, কোশ্চেন আসবে। এখন আমি বলি কোন ট্যাগগুলো আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা একটু তোমাদের জানিয়ে দিই। দেখো প্রথমে এইখানে যে আমাদের যে বোল্ড ট্যাগটা আছে সেটা কিন্তু আমাদের একটু গুরুত্বপূর্ণ আছে। তারপর যে ইটালিক ট্যাগটা এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে তিনটা ধাপ আছে না, এই তিনটা ধাপ কিন্তু একদম মাস্ট আমাদের পরীক্ষা আসার মতো। এমসিকিউতেও কিন্তু আসে, এই বলবে H2O এর HTML কোড কোনটি নিচের সঠিক। তাহলে দেখো আমরা H2 কিভাবে লিখছিলাম, এই প্রথমে পিটেক না দিলেও কোনো সমস্যা নাই, প্রথমে H থাকবে, তারপর হচ্ছে সাবের কাজ কি, সাবস্ক্রিপ্টের কাজ নিচে সংখ্যা দেওয়া, তাহলে নিচে সংখ্যা দিবে কি 2, তাহলে 2, তারপরে সাবটা শেষ করলো ও। ওকে, এই জিনিসটা অবশ্যই থাকবে। আর আমাদের এই যে প্রিটেক যেটা আছে সেই প্রিটেকটা কিন্তু কি পরীক্ষায় আসতে পারে। এই প্রিটেকটা দেখা যায় বিভিন্ন কলেজের পরীক্ষায় কি এসে থাকে। অর্থাৎ এইরকম যখন দেয় তখন কি আমাদের একটু ভুল হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যদি এরকম পূর্বে ফরম্যাট করা থাকে, যদি সেম জিনিস আমি দেখাতে চাই তাহলে কি ইউজ করবো, প্রি ট্যাগটা ইউজ করবো। তাহলে প্রি, যেহেতু এখানে অনেক কিছু একটু স্পেস আছে, আমি এখানে কি রাখবো, একটু স্পেস রাখবো। তারপর আমি নাহিদুল আছে নাহিদুল লিখলাম। তারপরে এই হাসানটা কিসের নিচে, একদম এল এর নিচে না, আমি হাসানটা একদম এইখান থেকে কি করবো, শুরু করবো, প্রিটা কি করে দিলাম, শেষ করে দিলাম। ওকে, এইভাবে খুব সহজেই আমরা আমাদের যে কি ছিল ফরম্যাটিং ট্যাগগুলো ছিল সেই ফরম্যাটিং ট্যাগগুলো দিয়ে একটা ওয়েব পেজ কি করলাম,
তৈরি করে ফেলছি এখানে, সাথে সাথে সেই ওয়েব পেজটার যে HTML কোডটা আছে সেই কোডটা কি করে ফেললাম, লিখে ফেললাম। ওকে, অর্থাৎ আমি যদি এখন কি করি, কম্পিউটারটা যদি ওপেন করি তখন দেখা যাবে কি আমাদের এইরকম একটা পেজ, অর্থাৎ ওয়েব ব্রাউজারে আমি যদি এইটা সেভ করার পর, আমরা তো কম্পিউটারে শিখেছি কিভাবে কি করতে হয়, নোটপ্যাডটা চালু করতে হয়, নোটপ্যাড চালু করার পর কিভাবে এটা সেভ করতে হবে সেটাও শিখেছি। এইটা যখন আমি সেভ করব, সেভ করে যখন আমি ফাইলটাতে ক্লিক করব তখন আমাদের কি ওয়েব ব্রাউজারে নিয়ে যাবে। ওই ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমি এই ফাইলটা তখন কি করতে পারবো, দেখতে পারবো। আর এইখানে জাস্ট আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে এই একদম উপরে, সেটা হচ্ছে একটা টাইটেল বার থাকবে। এখানে দেখো আমি কি লিখছি, ফার্স্ট HTML লিখছি। এই টাইটেল বার আমার এইখানে সেই ফার্স্ট HTML যে লেখাটা ছিল সেই লেখাটা কি করবে, এরকম একটা টাইটেল বারে প্রদর্শন করবে, আর কিছুই না। ওকে, তাহলে ফরম্যাট ট্যাগ নিয়ে আমাদের যত আলোচনা ছিল আমি এই একটা, অর্থাৎ কি একটা ওয়েব পেজের মাধ্যমে সকল কিছুই আমি কি করছি এখানে আলোচনা করার চেষ্টা করছি। এখন আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের যে লিস্ট তৈরি কিভাবে করতে হয় সেই জিনিসটা নিয়ে। এখন আমরা আলোচনা করব লিস্ট তৈরি নিয়ে, লিস্ট কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে বলি লিস্ট কেন তৈরি করা হয়। ওয়েব পেজকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং তথ্যসমূহ আমরা ভালো মতো উপস্থাপনের জন্য সবচেয়ে যে উত্তম পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের সেই লিস্ট তৈরি করা। লিস্ট, আমি এখানে একটা লিস্ট তৈরি করে রেখেছি দৃশ্যকল্প 1 দিয়ে। এই লিস্টটা আমরা কিছুক্ষণের মধ্যেই তৈরি করব। তার আগে লিস্ট তৈরির জন্য আমাদের কি কি ট্যাগ দরকার এবং কি কি অ্যাট্রিবিউট দরকার সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু আগে জেনে। দেখো এখানে আমি অনেকগুলো ট্যাগ লিখে রেখেছি। লিস্ট সাধারণত অনেক প্রকারের হতে পারে, তার মধ্যে প্রধানত দুইটা প্রকার রয়েছে। একটা হচ্ছে কি লিস্ট, অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কি, গুছানো। এই যেমন দেখো আমি একটা অর্ডার লিস্ট লিখে রাখছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম গুছিয়ে যাচ্ছে। আর আনঅর্ডার লিস্টে কি, ঠিক তার উল্টা। ঠিক আছে, যেমন এখানে আছে HTML PHP ASP আছে, কিন্তু কোনো নাম্বারিং করা নাই, এগুলো বিভিন্ন ধরনের চিহ্ন দ্বারা কি করা আছে, প্রকাশ করা আছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে কি আমাদের আনঅর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট যখন থাকবে তখন আমরা ওতে অর্ডার, এলতে লিস্ট, অর্ডার লিস্ট এইটা একটা ইউজ করব। যখন আমাদের আনঅর্ডার লিস্ট থাকবে, অর্থাৎ কি এইরকম টাইপস কিছু থাকবে, তখন আমরা UL, আনঅর্ডার লিস্ট ব্যবহার করব। তারপর এই যে এই অর্ডার লিস্টের ভিতর দেখো HTML PHP ASP এগুলো প্রত্যেকটা উপাদান। ঠিক আছে, এগুলোকে বলা হয় লিস্ট আইটেম, অর্থাৎ এই অর্ডার লিস্টের আইটেম কি কি আছে। তাহলে এই যে লিস্ট আইটেমের জন্য আমরা কি করে থাকি, এখানে আমরা এই লি ট্যাগটা কি করে থাকি, ইউজ করে থাকি। তারপর দেখো আমি এখানে আরো 3টা এক্সট্রা ট্যাগ ইউজ করছি, যেটা বইয়ে নাই কিন্তু আমাদের মাঝে মধ্যে আসতে পারে। সেটা হচ্ছে কি, এই ডিএল দ্বারা বোঝা হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন মানে কি, বর্ণনা, অর্থাৎ কোনো লিস্টে যদি আমি কিছু বর্ণনা করতে চাই তখন আমি কি এই ডিএল ট্যাগটা কি করতে পারি, ইউজ করতে পারি। ওকে, তারপর দেখো ডিটি। ডিটি মানে হচ্ছে ডেফিনেশন ট্রাম, অর্থাৎ আমি কোন জিনিসটাকে কি করব, বর্ণনা করব সেইটা। সাপোজ আমি যদি এই HTML-কে এখন বর্ণনা করতে চাই, তাহলে HTML এর পূর্ণরূপ কি, HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি এইখানে এই জিনিসটা কি করব, প্রদর্শন করার সময় তখন আমি কি করব, ডিটি ট্যাগটা ইউজ করব। ডিডি মানে কি, ডিডি মানে হচ্ছে ডেফিনিশন ডেসক্রিপশন, অর্থাৎ যেই ডেফিনেশনটা আমি দিতে চাচ্ছি সেটা কি করবো, এখানে আমি বিস্তারিত বলবো। যেমন আমি বললাম এই HTML এর ডেসক্রিপশনটা কি হবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি কি করবো এটার ভিতরে রাখবো। এই যে 3টা ট্যাগ রয়েছে, আমরা এইখানে যে 3টা ট্যাগ মূলত এখানে কি করছি, আলোচনা করছি, এই 3টা আমরা ব্যবহার করব কোথায়, ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে। ঠিক আছে, এই 3টা আমরা কি ব্যবহার করব, ডেফিনেশন লিস্ট, অর্থাৎ কোনো কিছু যদি কি করে এরকম বর্ণনা থাকে। ঠিক আছে, লিস্টের ভিতরে যদি কোনো কিছু বর্ণনা থাকে তখন সেটাকে বলে ডেফিনেশন লিস্ট। আর ডেফিনেশন লিস্টে আমরা এই 3টা জিনিস কি করব, আলোচনা করব। আমাদের মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে এই 3টা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, লিস্ট আইটেম। ওকে, এখন আবার আমাদের আরও এক প্রকারের কি রয়েছে, লিস্ট রয়েছে, সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এখন কোশ্চেন হচ্ছে নেস্টেড লিস্ট জিনিসটা কি। নেস্টেড লিস্টটা হচ্ছে একটা লিস্টের ভিতর আরেকটা যখন আমি কি করি, লিস্ট করি। এই সাপোজ এখানে HTML আছে, HTML এর ভিতর আমি যদি CSS নিই, CSS এর ভিতর আমি যদি ASP নিই, অর্থাৎ একটা লিস্টের ভিতর যখন আমি আরেকটা লিস্ট করব তখন সেটাকে বলে কি নেস্টেড লিস্ট। আমরা আস্তে আস্তে কি করব, প্রত্যেকটা লিস্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমরা মূলত আলোচনা করব হচ্ছে কি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। আমি যেহেতু এখানে একটা ওয়েব পেজ লিখে রেখেছি, আমি আগে এই জিনিসটা শেষ করে তারপরে কি হবে, এটা একটা HTML কোড লিখবো। তারপর দেখো এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করি। সেই অ্যাট্রিবিউটটা কি, এখানে টাইপ ইকুয়ালস টু কোটেশন, স্টাইল ইকুয়ালস টু কোটেশন। আমাদের অ্যাট্রিবিউট লেখার সত্যটা হচ্ছে এরকম, প্রথমে একটা জিনিস থাকবে ইকুয়ালস টু কোটেশন, আর ভিতরে কি আমি তার মানটা কি করব, বসাবো। এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। আর এখানে কি করে আমি অ্যাট্রিবিউট ভ্যালুটা কি করি, বসাই। আমরা যখন অ্যাট্রিবিউট আলোচনা করেছিলাম তখন কিন্তু এই সকল জিনিস আমরা কি করেছি, আলোচনা করেছি।
এগুলোই ছিল কি মূলত আমাদের যে ট্যাগ এবং অ্যাট্রিবিউট ছিল সেই ট্যাগ এবং অ্যাট্রিবিউট। এখন আমরা এই যে কোশ্চেনটা লিখে রেখেছি আমি এই কোশ্চেনটা কি করে ফেলবো, সমাধান করে ফেলবো। অর্থাৎ এই যে দৃশ্যকল্প 1 আছে, দৃশ্যকল্প 1-এর আমি কি করবো এখন HTML কোডটা লিখবো। তাহলে চলো এই কোশ্চেনটা আমরা এখন সমাধান করে ফেলি। তাহলে আমাদের প্রথমে যে কাজটা সেটা কি করা, প্রথমে হচ্ছে আমাদের HTML লিখতে হয়। তাহলে আমরা এই প্রথমে আগে আমরা লিখে ফেলি আমাদের সেই HTML। আমরা এখানে HTML কি করলাম, লিখে ফেললাম। তারপর কাজ কি ছিল, হেড দেওয়া। তাহলে আমরা এখানে একটা হেড অংশ দিয়ে দিলাম। এই হেড অংশ আমরা চাইলে এখানে একটা কি দিতে পারি, টাইটেল দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই। আমি দিলাম এখানে টাইটেল, সমস্যা নেই কোনো। টাইটেল এখানে আমি টাইটেল কি করতে পারি, এখানে টাইটেল দিতে পারি, যেটা এখানে লিস্ট তৈরি করতেছি এই জন্য আমি দিলাম টাইটেল লিস্ট। ঠিক আছে, অর্থাৎ লিস্ট তৈরি করতেছি। তারপর এখানে আমি দিলাম কি স্ল্যাশ টাইটেল। তাহলে টাইটেলটা একটা শেষ করে দিলাম। তারপরে এই যে হেডটা একটা শুরু করছে, এখন কি করতে হবে, শেষ করতে হবে। এই জন্য আমি এখানে ব্যবহার করব স্ল্যাশ হেড, অর্থাৎ হেডটাকেও আমি কি করে ফেললাম, শেষ করে ফেললাম। এখন কাজ কি করা, বডি নিয়ে আসা। তাহলে এইখানে আমি এখানে কি করলাম, বডি নিয়ে আসলাম। আর আমরা বলছিলাম বডির ভিতরে যা লিখি সেগুলো কি করে, ওয়েব ব্রাউজার প্রদর্শন করে। এই ওয়েব ব্রাউজার আমি এই জিনিসটা প্রদর্শন করতে চাচ্ছি। দেখো তো আমাদের একটু চিন্তা করো, এই যে দিস ইজ লিস্ট যেটা লিখছি সেটা দেখো অনেক বড় আকারের। ঠিক আছে, তুমি যদি এই পুরোটা একটু চিন্তা করো, এটাকে আমি কি বলতে পারি, একটা হেডিং বলতে পারি। এখানে আমি একটা হেডিং লিখছি আসলে। ঠিক আছে, আর এই হেডিংটা সবচেয়ে বড় যেহেতু দেখো এগুলো প্রত্যেকের মধ্যে, এই জন্য আমি এটাকে বলবো H1 বা হেডিং 1। ঠিক আছে, তাহলে আমি এইখানে একটু ছোট্ট করে লিখে দিই, যেটা হচ্ছে আমরা এখানে H1 ট্যাগটা ইউজ করতেছি বা হেডিং 1 ট্যাগটা ইউজ করছি। কি লিখছি এখানে, দিস ইজ লিস্ট। তাহলে আমি লিখে দিই দিস ইজ লিস্ট। আমি যখন এই জিনিসটা লিখবো তখন কি করবে, আমাকে এই জিনিসটা প্রদর্শন করবে। অর্থাৎ তখন সে হেডিং 1 দিয়ে কি করবে, দিস ইজ লিস্টটা কি করবে, প্রদর্শন করবে। তারপরে দেখো কি আছে, অর্ডার লিস্ট আছে, কিন্তু তার নিচে একটা কি আছে, আন্ডারলাইন করা। তাহলে আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ ইউজ করি, ইউ ট্যাগ। তাহলে আমরা এইখানে কি করবো, ইউ ট্যাগ ইউজ করবো। ইউ ট্যাগ ইউজ করে আমরা কি লিখবো, অর্ডার লিস্ট লিখবো। তাহলে আমি লিখে ফেললাম আমাদের সেই অর্ডার লিস্ট। তারপর এখন কাজ কি, ইউ ট্যাগটাকে কি করে দেবে, শেষ করে দিতে হবে। আর আমাদের আরেকটা কাজ ছিল, এই ট্যাগের সাথে কি দিতে হবে, একটা বিআর দিতে হবে। ঠিক আছে, তুমি এখানে আবার হেডিং এর ক্ষেত্রে বিআর না দিলেও হয়, কারণ কি হেডিং তো একটাই হয়, হেডিং কি বারবার হয় নাকি, হেডিং তো বারবার হয় না। তুমি যদি এখানে বিআর না দাও কোনো কি হবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা আমি এখানে বিআরটা নাই দিলাম। ঠিক আছে, এটা তো হেডিং। তারপরে এই লাইন থেকে আমি কি করি, বিআর গুলো ইউজ করি। তাহলে এইটা হচ্ছে এখন আমাদের সেই কি, বিআর ট্যাগটা দিলাম। তারপর দেখো এখন এই বিআর ট্যাগটা দেওয়ার পর আমরা এখানে কি দেখতে পাই, এখন আমরা দেখতে পাই এখানে দেখো 1 2 3 কি সুন্দর লিস্ট করে দিছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তাহলে এই লিস্টটাকে কি বলা হয়, অর্ডার লিস্ট বলা। অর্থাৎ 1 2 3 থাকতে পারে, এ বি সি থাকতে পারে। তারপর আমাদের যে রোমান সংখ্যা আছে সেই রোমান সংখ্যা থাকতে পারে। যদি এইরকম জিনিস অর্থাৎ কি সুন্দর করে সাজিয়ে দেয় তখন সেটাকে আমরা বলবো কি, অর্ডার লিস্ট করে দিছে। তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা বলছিলাম ও আর এল। ঠিক আছে, ও অর্ডারের ও আর লিস্টের কি এল নিয়ে আমরা কি করি, অর্ডার লিস্টের ট্যাগটা তৈরি করি। তাহলে যেহেতু এটা এই পুরোটা একটা অর্ডার লিস্ট, তাহলে আমি এখানে কি করব, ওএল ট্যাগটা কি করব, ইউজ করব, অর্ডার লিস্ট। এখানে এখন আমরা বুঝলাম এই এটা হচ্ছে ট্যাগ, তো লিখে ফেললাম। ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট লিখতে হয়। আমরা জানি অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের সাথে বসে। তাহলে এখন আমরা এইখানে একটা কি লিখবো, ট্যাগ অ্যাট্রিবিউট লিখবো। আর আমি অ্যাট্রিবিউট হিসেবে এখানে লিখবো হচ্ছে টাইপ নামে অ্যাট্রিবিউটটা লিখবো। কি লিখবো, টাইপ। টাইপ ইকুয়ালস টু কোটেশন দিলাম। দেখো আমাদের এখন এইখানে অ্যাট্রিবিউট ভ্যালুটা কি করতে হবে, বসাতে হবে। দেখো তো ভ্যালু এখানে কি আছে, 1 2 3 করে যাচ্ছে না। তার মানে যেহেতু যেটা প্রথমে শুরু হয়েছে সেইটা আমি এখানে বসিয়ে দিব। তার মানে এইখানে আমি কি বসিয়ে দিলাম, 1টা বসিয়ে দিলাম। শেষ, আমাদের এতটুকু কাজ ওপেনিং ট্যাগের কাজ শেষ। ওকে, এখন আমরা আসি দেখো এই যে অর্ডার লিস্ট করব। এখন অর্ডার লিস্টের লিস্ট আইটেম কে কে আছে, প্রথমে কে আছে, আমাদের HTML আছে। তাহলে HTML হচ্ছে লিস্ট আইটেম। তাহলে আমি লিখে দিই এখানে, দেখো লিস্ট আইটেম, লিস্ট আইটেমে আছে কে আছে, HTML আছে। তাহলে আমি লিখে দিলাম HTML। তারপরে কি এই লিস্ট আইটেমটা শেষ, তাহলে আমি কি দিলাম, স্ল্যাশ লিস্ট আইটেম দিয়ে দিলাম। ওকে, তারপর লিস্ট আইটেমে কি আছে, PHP আছে। তাহলে আমি আবার কি দিব, লিস্ট আইটেম দিব। তাহলে লিস্ট আইটেম কি আছে, PHP আছে। তাহলে PHP কি করলাম, দিয়ে দিলাম, স্ল্যাশ কি দিব, লিস্ট দিব। তারপরে কি আছে, ASP আছে লিস্ট আইটেমে। তাহলে আমি লিখে ফেলি লিস্ট আইটেম। তারপর আমি কি লিখবো, ASP লিখবো। তারপর হচ্ছে কত, স্ল্যাশ লিস্ট আইটেম। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া আমি তো জাস্ট খালি এখানে 1 লিখছি, এখন এই যে 2 আছে 3 আছে এগুলো লিখতে হবে না? লিখতে হবে না, কারণ কি যখন আমি বলতেছি অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে যখন আমি টাইপটা নির্ধারণ করে দিচ্ছি এটা মানে বোঝাচ্ছে 1 থেকে শুরু হবে। প্রত্যেকটা লিস্ট আইটেম যতগুলো পাবে তার সামনে ঠিক তার মান বাড়াইতে থাকবে। এটা 1
এটা 2 এটা 3, এটা আমাদের আর কি করতে হবে না, কষ্ট করে লিখতে হবে না। এখানে যখন আমি সেট করে দিব তখন সে নিজে নিজেই কাজটা কি করবে, করে ফেলবে। এখন দেখো তো এইখানে কি আর কোনো অর্ডার লিস্ট আছে? আর কিছু নাই, তার মানে কি অর্ডার লিস্টটা শেষ। তাহলে শেষের জন্য কি করতে হবে, একটা শেষ ট্যাগ দিতে হবে না? তাহলে আমি দিয়ে দিলাম স্ল্যাশ কত, ওয়েল। এতটুকু আশা করি সকলে ক্লিয়ার। এখন আসি আমরা এই জিনিসটার ক্ষেত্রে। দেখো এই জিনিসটাতে কি করছি আমি, এই জিনিসটা কিন্তু আমি একটু সাজাই গুছিয়ে লিখছি। দেখো প্রথম ক্ষেত্রে এইখানে কিছু জায়গা ফাঁকা রাখছি, রাখি তারপরে কি লিখছি, এইরকম আনঅর্ডার লিস্টটা লিখছি। তাহলে এইরকমই যদি আমি ওয়েবসাইটে যদি কি করতে যাই, প্রদর্শন করতে যাই, পূর্বে ফরম্যাট করা যেরকম ছিল সেই জিনিসটা, তাহলে আমরা কি ট্যাগ ইউজ করি, প্রি নামে একটা ট্যাগ ইউজ করতাম, ঠিক আছে। এইখানেও আমি কি করবো, সেই প্রি নামে যে ট্যাগটা আছে সেই ট্যাগটা কি করবো, ইউজ করবো। তাহলে আমি ইউজ করলাম প্রি ট্যাগ। প্রি ট্যাগের ভিতরে আমি কিছু লাইন স্পেস খালি রাখবো, রেখে কি আগে ইউটা লিখবো। এই কিছু লাইন খালি আগে কি লিখলাম, ইউ লিখলাম। তারপরে দেখো এখানে এসে কি লিখতে পাই, এনটা কোথায় চলে আসছে, নিচে। নিচে থাকলে কি বসাই, সাবস্ক্রিপ্টটা বসানো হয়, ঠিক আছে। তাহলে আমি এইখানে এখন একটা কি দিব, সাব ইউজ করবো। তাহলে আমি এখানে দিলাম একটা সাব, নিচে কি আছে, এন আছে, এনটাকে আমি বসাই দিলাম। তারপর এখন সাবটা শেষ, তাহলে আমি কি দিলাম, স্ল্যাশ সাব দিলাম। ওকে, তার মানে ফার্স্ট অংশ শেষ। তারপর দেখো কি আছে, ও, ওটা তো একদম পারফেক্টলি আছে। তার মানে ওটাকে ওর জায়গায় আমি কি করলাম, রেখে দিলাম। তারপর দেখো কি আছে, আর আরটা আবার কোথায় কিছু চলে গেছে, নিচে। তাহলে নিচে গেলে কি করা হয়, সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তাহলে আমি এখানে আবার কি করবো, সেই সাব ব্যবহার করবো। তাহলে আমি আবার কি করলাম, এখানে সাবস্ক্রিপ্টের সাব ব্যবহার করলাম। তারপরে দেখো এখানে কি আছে, আর আছে। তাহলে আমি এখানে আর দিলাম। তারপরে সাবটাকে কি করে দিলাম, শেষ করে দিলাম। এই সাবস্ক্রিপ্ট কি করে দিলাম, শেষ করে দিলাম। তারপরে কি আছে দেখো, ডি ই তো একদম পারফেক্টলি লিখে আছে। তাহলে আমি এখানে কি কি লিখে দিব, ডি লিখে দিব, ই লিখে দিব। কিন্তু ভেজাল বাসেস থেকে, ভেজাল বাসেস হচ্ছে আর, আরটা কোথায় চলে গেছে, আবার এদের মাথার উপর। মাথার উপর চলে গেলে কি বসে, উপরে যদি কোনো কিছু থাকে তাহলে কি বসে, আমরা সুপার স্ক্রিপ্ট বসাই। তাহলে এখানে আমি কি করবো, সুপার স্ক্রিপ্টের যে সুপ আছে সেই সুপটা একটা কি করলাম, ইউজ করলাম, সুপ। কারণ কে উপরে উঠছে, আরটা উপরে উঠছে না, এই জন্য আমরা এখানে কি লিখবো, আর লিখবো। এখন সুপটা কি করে দিব, শেষ করে দিব। স্ল্যাশ কি দিয়ে দিলাম, সুপ দিয়ে দিলাম। ওকে, এতটুকু লেখার পর আরও কিন্তু বাকি আছে আমাদের, কিন্তু এই এতটুকু অংশ কাজ শেষ হয়েছে। এখন কি আছে, লিস্ট ডাবল লেখা বাকি আছে। তুমি যদি একটু খেয়াল করো কি দেখতে পাও, এই লিস্টটা একটু বাঁকা করে আমি লিখে রাখছি। বাঁকা করে কোন জিনিস লিখে, ইটালিক অক্ষরে যে করে লিখে। এখন তার মানে কি আমার আই ট্যাগটা ইউজ করতে হবে না। তাহলে একটু স্পেস আছে, তাহলে স্পেস থাক। এইখানে আমি যাই কি করি, আই ট্যাগটা দিলাম একটু স্পেস রেখে, ঠিক আছে, যেহেতু এখানে একটু স্পেস আছে দিলাম। তারপর আই, তারপর কি আছে, লিস্ট। তাহলে আমি এখানে কি করব, লিস্ট এতটুকু দিয়ে স্ল্যাশ কি দিব, আই দিব, ঠিক আছে, যেহেতু একটা আই ট্যাগ দিয়ে শুরু, আই ট্যাগ দিয়ে কি হবে, শেষ হবে। তাহলে স্ল্যাশ আই। ওকে, তাহলে এই দেখো এই যে লাইনটা ছিল আনঅর্ডার লিস্ট, আমি কিন্তু এখানে সাথে সাথে তোমাদের কি শিখেছে, আবার ওই যে ফরম্যাটিং ট্যাগগুলো আছে, এখন একটু জটিল দিকে চলে গেলাম, ঠিক আছে। কিভাবে ফরম্যাটিং ট্যাগগুলো, পরীক্ষায় এত জটিল আসে না, একদম সিম্পলগুলো আসবে। বাট আমি তোমাদের শিখাচ্ছি জটিলগুলো, যাতে তোমরা সহজগুলো একদম ইজিলি কি করতে পারো, আনসার করতে পারো। তাহলে প্রথমে দেখো প্রি, কারণ কি এটা যেরকম আছে আমি সেরকম লিখতে চাচ্ছি, এই জন্য প্রি ট্যাগ ইউজ করছি। প্রি ট্যাগের পর দেখো ইউ ছিল, একটু স্পেস দেওয়ার পর একটু স্পেস দিয়ে ইউ লিখছি। এনটা কোথায় ছিল, নিচে। নিচে থাকলে কি করায়, সাব ব্যবহার করায়, এন সাব শেষ। ওটা পারফেক্টলি জায়গায় আছে, এখানে রাখলাম। তারপর আবার আরটা কোথায় চলে আসছে, নিচে। নিচের জন্য সাব, আর সাব শেষ। তারপর দেখো ডিইটা তাদের জায়গায় আছে, ডিইটা আমি কি লিখে দিয়েছি। তারপরে এই আরটা কি করছে, মাথার উপরে উঠে গেছে। উপরে উঠলে কি বসা হয়, সুপার স্ক্রিপ্ট। এই সুপ দিছি, আর সুপ শেষ। তারপরে এখানে একটু একটা স্পেস দেখতে পাই, এখানে একটা স্পেস দিলাম। তারপরে এই লেখাটা দেখি একটু বাঁকা করে আছে, এই জন্য কি করবো, ইটালিকটা ব্যবহার করবো, ইটালিকটা ব্যবহার করলাম। এই দেখো এখন এতটুকু তো হয়েছে, কিন্তু প্রথমে একটা প্রি ট্যাগ শুরু করছি, এখন এই প্রি ট্যাগটা কি করতে আমার শেষ করতে হবে না, এই জন্য আমি এইখানে একদম এটা শেষে কি দিব, এটা শেষে লিখে দিব হচ্ছে আমরা স্ল্যাশ প্রি, ঠিক আছে। এই লাইনটা শেষে আমি কি লিখে দিব, স্ল্যাশ পিটা ইউজ করব। ওকে, আচ্ছা আমার বোর্ডে যেহেতু এখন জায়গা নেই, আমি এই বাকি অংশটুকু এই পাশে কি তোমাদের জন্য করে দিই। তাহলে আমরা এখন কি করব, বাকি অংশটুকু করব। দেখো বাকি অংশ মানে কি, এই এতটুকু জিনিস, অর্থাৎ একটা দুইটা তিনটা, এই তিনটা জিনিস এখন কি আছে আমাদের বাকি আছে। তাহলে এই তিনটা জিনিস একটু ভালো মতো খেয়াল করো। এখানেও কি কোনো
অর্থাৎ কি নাম্বারিং করে দেওয়া আছে, নাম্বারিং করে দেওয়া নাই, তার মানে আমি এটা বুঝতে পারি এটা হচ্ছে আমার একটা কি আনঅর্ডার লিস্ট। তাহলে এই আনঅর্ডার লিস্টকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, ইউএল ট্যাগ দ্বারা কি করতাম, লিখতাম। তাহলে আমি এইখানে কি করবো, এখন একটা ইউএল ট্যাগ নিব, ইউএল ট্যাগ নিলাম। তারপর আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করবো। আমি দুইটা অ্যাট্রিবিউট শিখেছিলাম, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে কি স্টাইল। টাইপটা আমি সাধারণত ব্যবহার করি হচ্ছে কি অর্ডার লিস্টের ক্ষেত্রে আমি টাইপগুলো দিই, ঠিক আছে। আর আনঅর্ডার লিস্ট যখন থাকে তখন আমি স্টাইলটা কি করি, ব্যবহার করি। তাহলে এখানে আমি কি দিই, স্টাইল দিই, STYL স্টাইল ইকুয়ালস টু কোটেশন। দেখো তো এইখানে এটার স্টাইলটা কি করছে তারা, সার্কেল আছে, বৃত্তর মতো দিছে না, তার মানে আমি জাস্ট এখানে লিখে দিব সার্কেল। স্টাইল কি করতেছে, আমি বৃত্তর মতো স্টাইল করতে যাচ্ছি, এই এতটুকু দিলে আমাদের কি কাজ শেষ। ওকে, এটা হচ্ছে কি আমাদের সেই ওপেনিং ট্যাগ, চারটার ভিতরে কি রাখছি আমি, অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালুটা লিখে ফেললাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই যে আনঅর্ডার লিস্টে লিস্ট আইটেম কে আছে, লিস্ট আইটেম প্রথমে আসছে হচ্ছে HTML। তাহলে আমি এখানে লিখে ফেলি আমাদের প্রথম জিনিসটা, লিস্ট আইটেম কে আছে প্রথমে আমাদের HTML। তাহলে আমি লিখে ফেললাম HTML, লিস্ট আইটেমটা শেষ, এই লিখে ফেললাম। তারপরে কি আছে আমাদের PHP আছে, তাহলে লিস্ট আইটেম কি আছে PHP স্ল্যাশ কি PHP। তারপরে কি আছে ASP আছে, তাহলে আমি লিখে ফেললাম লিস্ট আইটেম, সেখানে আমাদের কি আছে ASP আছে, তারপর হচ্ছে কত স্ল্যাশ ASP। তাহলে এতটুকু লেখার পর আমাদের আর কোনো কি লিস্ট বাকি আছে নাই, তার মানে কি এই আনঅর্ডার লিস্টটা তো শেষ। তাহলে শেষের জন্য আমরা কি দিব, স্ল্যাশ UL। আনঅর্ডার লিস্টটা কি শেষ, অ্যাট্রিবিউট কিন্তু সবসময় প্রথমে বলবে, এখানেও কিন্তু আবার লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকু লেখার পর তো আর কোনো কিছু কি বাকি আছে, আমাদের কিন্তু আর কোনো কিছুই কি নেই, বাকি নেই। তাহলে আর কিছু যদি বাকি নেই, তাহলে আমরা এখানে কি দিয়ে দিব, স্ল্যাশ বডি। তাহলে বডির অংশ আর কিছু দেখাবে না ভিতরে। তারপরে কি, তারপরে কাজ হচ্ছে স্ল্যাশ কত HTML, আমরা কি করে ফেলবো, লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে এইভাবেই আমরা কি করতে পারি, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টটা খুব সহজেই করে ফেলতে পারি। জাস্ট খালি কি কিছু জিনিস আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এখন যদি তোমার কোশ্চেনে এইখানে 1 2 তো আমি দিছি, 1 2 না দিয়ে যদি এখানে কি দেয়, এখানে যদি এইরকম ABC দিত, এখানে যদি A দিত, এটা যদি B দিত, এটা যদি C দিত, তাহলে কি হবে, তখন কি হবে, তখন তুমি জাস্ট একটা জায়গায় চেঞ্জ করবা। এই যে টাইপে যেখানে 1 লিখছো, তুমি জাস্ট খালি এই টাইপের জায়গায় কি লিখবা, এ লিখবা, জাস্ট খালি এই টাইপে চেঞ্জ হবে, টাইপে কি লিখবা, এ লিখবা, শেষ, আর কিছু লিখতে হবে না, টাইপে এ লিখবা। আর BC তো আমি বললাম, এই যখন তুমি টাইপে 1 নির্দেশ করে দিছো, তারপর লিস্ট আইটেমে ও নিজে নিজে A বসে দিবে, তারপর এটাকে B বসে দিবে, তারপর C বসে দিবে, তারপর D E F এরকম করে কি করতে থাকবে, যাইতে থাকবে। এখন তোমার মনে আবার কোশ্চেন আসতে পারে, ভাইয়া A থেকে তো Z পর্যন্ত বর্ণ আছে, তারপরে কোথায় যাবে। তারপরে দেখো আবার সে কি করে, এ দুইটা নিয়ে আসে। এ থেকে তুমি যখন কি করবা, জেড পর্যন্ত লেখা শেষ হয়ে যাবে, তখন সে কি করে, তখন সে কি করে এ লিখে। তারপর তুমি বলবা ভাই এ থেকে আমি যদি জেড পর্যন্ত কি করি, লেখা শেষ করে ফেলি, তখন কি লিখবে, তখন সে লিখবে হচ্ছে এরকম BA, ঠিক আছে। তখন সে বি এর সাথে কি করবে, ইয়া করাটা শুরু করবে। এভাবেই কি করতে থাকবে, সে লিস্টগুলা করতে থাকবে। এখন এখানে যদি আবার এখন যদি কি বলি, এখন এইখানে আমাদের যেখানে ছিল, এখানে যদি এখন কি থাকে, আমাদের রোমান সংখ্যা থাকে, কি থাকে, রোমান সংখ্যা। অর্থাৎ এখানে যদি কি থাকে, আমি এরকম 1 2 3 এই জিনিসগুলো যদি দিই, তাহলে কি করব, জাস্ট এই যে ঘরটা আছে, এই 1 এর জায়গায় আমি কি বসে দিব, 1 রোমান সংখ্যা বসে দিলাম, তার মানে কি 1 বসে দিছি, বাকিগুলোর কাজ ও নিজেই করবে, আমাদের কিছু আর করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এই ঘরে কি কি হইতে পারে সেইটা একটু বলি। এই ঘরে দেখা যায় মাঝে মধ্যে আমাদের এইরকম জিনিসটা আসে, অর্থাৎ এই যে ঘরটা আছে, এই ঘরটাতে মাঝে মধ্যে এইরকম একদম গোল্লাটা পুরাই দেয়, অর্থাৎ কি একদম গোল্লা ভরাট করে দেয়, ঠিক আছে। গোল্লা যখন এরকম ভরাট করে দিবে, তখন এই জিনিসটাকে লিখবা হচ্ছে এরকম ডিক্স, এই জিনিসটাকে কি লিখবা, ডিক্স লিখবা। কোথায় লিখবা ডিক্সটা, এই যে সার্কেল যেখানে আছে, এই জাস্ট খালি সার্কেলের জায়গাতে তুমি কি লিখবা, ডিক্স লিখবা। তখন ওর নিজে নিজে কি করে দিবে, গোল্লাটা ভরাট করে দিবে, ঠিক আছে। তারপরে আবার আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে আমাদের কি এইরকম, এই জিনিসটা কি, এই জিনিসটা দেখতে স্কোয়ারের মতো, ঠিক আছে। তাহলে এইখানে তুমি এটাকে কি বলবা, এটাকে বলবা স্কোয়ার। তাহলে আমাদের জাস্ট খালি এইটার জন্য কি এই দুটো জিনিস মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি কি হয়, এই আনঅর্ডার লিস্ট হয়, তখন আমাদের এই তিনটে জিনিসই মূলত আসে। তাহলে প্রথমে যদি এরকম শুধু গোল্লা থাকে, তুমি কি লিখবা, সার্কেল লিখবা। যদি গোলটা ভরাট করা থাকে, তুমি কি লিখবা, ডিক্স লিখবা। আর যদি এরকম বর্গাকার থাকে, বর্গাকারই থাকে, আয়তাকার থাকবে না, তখন তুমি কি লিখবা,
স্কোয়ার লিখে দিবা। জাস্ট কোথায়? এইখানে, অর্থাৎ অ্যাট্রিবিউট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সেট করে দিবা। আর এইখানে যেই অ্যাট্রিবিউট ভ্যালুটা থাকবে, অর্থাৎ এখানে যেইটাই থাকবে তুমি অ্যাট্রিবিউট ভ্যালু সেট করে কি সেটা বসে দিবা, তাহলে কিন্তু কি আমাদের কাজ শেষ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে আমরা কি করলাম, এই যে HTML মাধ্যমে আমরা কি করলাম, অর্থাৎ আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টটা শিখে ফেললাম। এখন আমরা আলোচনা করব কিভাবে নেস্টেড লিস্ট তৈরি করা যায়, অর্থাৎ একটা লিস্টের ভিতর আরেকটা লিস্ট আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। একটা লিস্টের অধীনে যদি আরো কতগুলা কি থাকে লিস্ট করা থাকে বা উপতালিকা বা সাব লিস্ট করা হয়, তখন তাকে আমরা বলে থাকি নেস্টেড লিস্ট। দেখো আমরা এখানে একটা কোশ্চেন লিখে রেখেছি, সেই কোশ্চেনটাকে কি করব আমরা এখন একটা নেস্টেড লিস্ট, সেটা দিয়ে আমরা এখন কি করব একটা HTML কোড তৈরি করব। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে, মনে করো বন্দি পাঠশালার দুইটা ডিপার্টমেন্ট, একটা ম্যাথ ডিপার্টমেন্ট আর একটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ম্যাথ ডিপার্টমেন্ট আছে আমাদের কাব্য ভাইয়া এবং শুভ ভাইয়া, এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে আমাদের এয়ার ভাইয়া এবং আবির ভাইয়া। তাহলে দেখো আমরা নেস্টেড লিস্টে কি বললাম, একটা লিস্টের অধীনে প্রথমে আমাদের লিস্টটা ছিল কি ম্যাথ ডিপার্টমেন্ট এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নামে দুইটা লিস্ট ছিল। এই দুইটা লিস্টের ভিতর দেখো আবার আমরা কি করলাম, আরো দুইজনের নাম আনলাম। যেমন ম্যাথের মধ্যে বলতেছি কাব্য ভাই এবং শুভ ভাই রয়েছে, আর কেমিস্ট্রিতে রয়েছে আমাদের এয়ার ভাই এবং আবির ভাইয়া। অর্থাৎ আমরা দুইটা প্রথমে গ্রুপ ছিল, সেই দুইটা গ্রুপকে আমরা আবার দুইজন মানুষ করে কি করে দিলাম, ভাগ করে দিলাম। এটাই হচ্ছে কি আমাদের সেই নেস্টেড লিস্ট। অর্থাৎ একটা লিস্ট ছিল, তার ভিতরে আমি কি করলাম আরো লিস্ট নিয়ে আসলাম বা সাব লিস্ট নিয়ে আসছি, সেটাকে কি বলে নেস্টেড লিস্ট বলে। তাহলে এখন চলো আমরা এই যে নেস্টেড লিস্ট আছে সেটা কি করে ফেলি, HTML কোড লিখে ফেলি। আমরা জানি কোনো কিছুর HTML কোড লেখার জন্য, অর্থাৎ HTML যদি শুরু করতে যায় তাহলে আমাদের একটা কি লিখতে হয়, শুরুতে একটা HTML লিখতে হয়। এই HTML দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে আমরা একটা ওয়েব পেজ লিখতেছি, সেটা কি দিয়ে শুরু, ল্যাঙ্গুয়েজ দিয়ে, HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে। তারপর আমরা জানি একটা হেড অংশ লিখতে হয়, তাহলে আমরা হেড দিলাম। তারপরে জানি আমরা একটা টাইটেলও দিতে হয়, টাইটেল দিলাম, এখানে টাইটেল দিলাম। কি টাইটেল দেওয়া যেতে পারে, সাপোজ যেটা একটা কি কম্পিটিশন হচ্ছে, তাহলে আমরা একটা কম্পিটিশন দিলাম, কম্পিটিশন। তারপরে এখানে হচ্ছে কি স্ল্যাশ টাইটেল। ওকে, তারপর এখন আমাদের হেড অংশ শেষ, তার মানে আমরা কি দিব, স্ল্যাশ হেড অংশ লিখবো। তারপর আমরা জানি বডি অংশ লিখতে, আমরা জানি বডির ভিতরে যেগুলো লিখি সেগুলো কি করে ওয়েব পেজে প্রদর্শন করে, তাহলে আমরা কি লিখবো, বডি দিব। ওকে, বডিতে প্রথমে দেখো কি আছে, একটা গ্রুপ লিখা আছে। গ্রুপটা এই পুরোটাকে আমি যদি একটা ওয়েব পেজ চিন্তা করি, এই ওয়েব পেজের একদম মাঝে দেখা যাচ্ছে কি আছে, একটা গ্রুপ লেখা আছে। তার মানে আমরা বলতে পারি এটা দেখো এমনি সিম্পল একটা লেখা, যেটাকে আমি কি লিখতে পারি, পি ট্যাগ দ্বারা লিখতে পারি, প্যারাগ্রাফ স্টাইলে লিখতেছি, যেটার একদম কোথায় আছে, মাঝে। তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। অ্যালাইন অ্যাট্রিবিউট ইকুয়ালস টু, তারপর হচ্ছে কোটেশন, এটা কোথায় আছে, মাঝে আছে, এই জন্য আমরা কি লিখবো, সেন্টার উল্লেখ করবো, তাহলে আমরা দিলাম সেন্টার। তাহলে আমাদের এইটুকু কাজ হয়ে গেল। এখন কি লিখবো, কোনটা মাঝে আছে, গ্রুপ মাঝে আছে, তার মানে আমরা এখানে কি লিখবো, গ্রুপ। তাহলে আমরা লিখে ফেললাম গ্রুপ। তারপর এখন এই যে পি ট্যাগটা ছিল সেটা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। ওকে, তারপর দেখো এখন আমাদের আছে কি, আমরা দেখতে পাই 1 নাম্বার 2 নাম্বার অর্থাৎ ম্যাথ এবং কেমিস্ট্রি কি করা আছে, লিস্ট করা আছে, অর্থাৎ অর্ডার লিস্টে সাজানো আছে। তার মানে আমরা এখন একটা কি করব, অর্ডার লিস্ট লিখবো। তাহলে অর্ডারের জন্য ও, লিস্টের জন্য এল, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের টাইপ ব্যবহার করি আমরা, টাইপ নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি। তাহলে আমরা লিখলাম টাইপ ইকুয়ালস টু, কোথা থেকে শুরু হয়েছে বলে 1 2 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 যেটা আছে সেই জিনিসটা আমরা এখানে লিখে দিব। তাহলে 1 লিখে ফেললাম। ওকে, অর্থাৎ অর্ডার লিস্টটা শুরু হবে কোথা থেকে, আমাদের 1 থেকে কি হবে, অর্ডার লিস্টটা শুরু হবে। ওকে, আচ্ছা এখন দেখো এই প্রথম যে অর্ডার লিস্টটা আছে লিস্ট আইটেমে, সেই লিস্ট আইটেমে প্রথমে কি আছে, আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট আছে। তাহলে আমরা এখন দিলাম লিস্ট আইটেম, লিস্ট আইটেমে কি আছে, প্রথমে ম্যাথ আছে, তাহলে আমরা লিখে দিই এখানে ম্যাথ। এখন আমাদের হবে কি স্ল্যাশ লিস্ট আইটেম। ঠিক আছে, তাহলে কি প্রথম লিস্ট আইটেম শেষ। তারপরে দেখো তারপরে কি দেখতে পাই, এ নাম্বারে দেখি কাব্য ভাইয়া, বি নাম্বারে দেখি শুভ ভাইয়াকে। ওকে, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো তো এ বি, তার মানে সি আসতো, তারপরে ডি আসতো, যদি অন্যান্য মানুষ হতো, তার মানে আমরা বলতে পারি এইটা আবার কি করছে, আরেকটা লিস্টের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে লিস্ট থাকলে আমরা কি দ্বারা লিখতাম, আমরা লিখতাম হচ্ছে, আচ্ছা এই লিস্টটা, যেহেতু এই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট আছে, এটাকে আমি একটু পাশে লিখি, ওএল। লিস্ট থাকলে আমরা কি দিয়ে লিখি, ওএল দিয়ে লিখি, অর্থাৎ অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে কে কে আছে, শুভ ভাইয়া এবং কাব্য ভাইয়া, যেটা শুরু হয়েছে কোথায় থেকে, শুরু হয়েছে এ থেকে। তাহলে আমরা টাইপ ইকুয়ালস টু এখানে কি দিব, এ দিব, কারণ শুরু হয়েছে কোথা থেকে, এ থেকে। দেখো বা এই যে অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের ভিতর কে কে আইটেম আছে, একটা হচ্ছে কাব্য ভাইয়া আর একটা শুভ ভাইয়া। তাহলে আমরা এখানে তাহলে লিস্ট আইটেমগুলো লিখে ফেলি, এই অর্ডার লিস্টের ভিতর কে কে আছে। তাহলে প্রথমে লিস্ট আইটেম,
প্রথমে আছে কাব্য ভাইয়া, যেটাকে আমি একটু সংক্ষেপে লিখলাম কে তে কাব্য, বি তে ভাইয়া, ঠিক আছে, কে ভি দ্বারা প্রকাশ করলাম কাব্য ভাইয়া, তারপর আমরা দিলাম স্ল্যাশ লিস্ট, তারপর আছে কি আমাদের শুভ ভাইয়া, তাহলে লিস্ট আইটেম আছে এখন শুভ ভাইয়া, তাহলে আমরা লিখলাম এসবি স্ল্যাশ কত এলআই। তাহলে দেখো এইটার ক্ষেত্রে অর্থাৎ এইটা যখন আমরা লিস্ট করছিলাম এই লিস্টে কিন্তু আমাদের শেষ, তাহলে এই লিস্টটা যেহেতু শেষ এই জন্য আমরা কি করব, একটা স্ল্যাশ কি ব্যবহার করব, ওয়েল ব্যবহার করব। ওকে, তাহলে দেখো এইখানে কি হয়েছে, শুরু হয়েছে, এই লিস্টটা শুরু হইলো ওয়েল অর্ডার লিস্ট, যেটা কি দিয়ে শুরু করতেছি, এ দিয়ে। প্রথম লিস্ট আইটেম আছে কাব্য ভাইয়া, দ্বিতীয় লিস্ট আইটেম আছে শুভ ভাইয়া, তারপর কিন্তু তাদের লিস্টটা শেষ, তাহলে আমরা শেষের জন্য স্ল্যাশ ওয়েল ইউজ করলাম। তারপর এখন দেখো আবার কি পাচ্ছি, 2 নম্বরে কাকে পাই, কেমিস্ট্রি। এই 2 নাম্বারটা কিন্তু আমাদের লিস্ট আইটেমে, দেখো প্রথমে যে ওয়েলটা ছিল, প্রথমে ওয়েলের টাইপ কি দিছি 1, 1 এর পর কি আসে 2 আসে না, তাহলে 1 এ কি ছিল ম্যাথ, 2 নম্বরে কি হবে তাহলে কেমিস্ট্রি হবে, তার মানে 2 নাম্বারটা হবে কি আরেকটা লিস্ট আইটেম, 2 নম্বরে কি হবে আরেকটা লিস্ট আইটেম হবে, লিস্ট আইটেমটা কি হবে, লিস্ট আইটেমটা আসবে এখন কেমিস্ট্রি, কারণ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এখানে আসছে, তাহলে লিস্ট আইটেম কি কেমিস্ট্রি, তারপর এখানে আমরা দিয়ে দিলাম কেমিস্ট্রি লিস্ট করা হয়ে গেল। এখন দেখো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যে আমি কি পাই, দেখতে পাই 1 নাম্বার আছে এ আর ভাইয়া, 2 নাম্বার আছে আবির ভাইয়া, অর্থাৎ কি আবার ওনারা দুইজন কি করছে, দুইজনে আরেকটা লিস্ট তৈরি করছে। ওকে, অর্থাৎ কি এটা আরেকটা অর্ডার লিস্ট, তাহলে আরেকটা অর্ডার লিস্টের জন্য আমি একটু এই দিক করে লিখি, আরেকটা অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো, আরেকটা অর্ডার লিস্টের জন্য লিখবো ওএল অর্ডার লিস্ট টাইপ, সবসময় আমরা টাইপ লিখি, টাইপটা লিখলাম টাইপ ইকুয়ালস টু, দেখো এখানে কি রোমান সংখ্যা দিয়ে শুরু হয়েছে না 1 2, তার মানে আমরা এখানে রোমান সংখ্যা কি দিব 1 ইউজ করব, তাহলে 1 ইউজ করলাম। তাহলে এখন লিস্ট আইটেম কে কে আছে, এই লিস্টের ভিতর লিস্ট আইটেমে কে কে আছে, তাহলে আমরা প্রথম আগে লিস্ট আইটেম লিখলাম, লিস্ট আইটেমে দেখি প্রথমে আছে এ আর ভাইয়া, তাহলে আমরা এখান থেকে লিখলাম এ আর ভাইয়া, তারপর এখানে আমরা দিয়ে দিলাম লিস্ট আইটেম, তারপর আছে কি আমাদের আবির ভাইয়া, তাহলে আমরা এখানে দিলাম লিস্ট আইটেম, সেখানে আমরা দিলাম কি আবির ভাইয়া, তারপর এখানে দিয়ে দিলাম স্ল্যাশ লিস্ট। ওকে, তাহলে দেখো এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের লিস্ট করা শেষ, তার মানে লিস্ট করা যেহেতু শেষ, তার মানে এই লিস্টে কি করে দিব, এখন শেষ করে দিব, শেষ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, স্ল্যাশ ওয়েল ব্যবহার করি, তাহলে করে ফেললাম। এখন তুমি যদি একটু খেয়াল করো, দেখো এই যে প্রথম ক্ষেত্রে একটা ওয়েল ইউজ করছি, প্রথম ক্ষেত্রে এখানে একটা ওয়েল ইউজ করছিলাম না অর্ডার লিস্ট, অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার। ওকে, 1 নাম্বার আর 2 নাম্বার তো লেখা হয়ে গেছে, আর কোনো লিস্ট আছে নাই, তাহলে না থাকার কারণে এইখানে আমি আরেকটা কি ব্যবহার করব, স্ল্যাশ ওয়েল ব্যবহার করব। এই স্ল্যাশ ওয়েলটা কার সাথে মিলতেছে, এইটার সাথে কানেক্ট, এইটার সাথে এইটা। ওকে, আর এই ওয়েল এর সাথে এ ওয়েল আছে, আর এ ওয়েল এর সাথে কে ওয়েল, এ ওয়েলটা, অর্থাৎ কি অর্ডার লিস্টগুলা। এখন আমাদের কথা কি, এখন আমাদের তো লিস্ট করা তো শেষ, এখন আমাদের যে বডির অংশটুকু ছিল, বডির অংশ তার মানে শেষ, বডিতে ছিল এটা, তাহলে আমরা এখন কি লিখবো, স্ল্যাশ বডি দিব, দিয়ে দিলাম, এবং সর্বশেষে আমাদের কি দিতে হবে, স্ল্যাশ এইচটিএমএল দিতে হবে, তাহলে এই স্ল্যাশ কি দিয়ে দিলাম, আমরা এইচটিএমএল দিয়ে দিলাম। এটাই হচ্ছে একটা নেস্টেড লিস্টে কিভাবে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি সেই জিনিসটা। আশা করি তোমরা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব ডেফিনেশন লিস্ট নিয়ে। ডেফিনেশন লিস্ট মানে কি, ডেফিনেশন লিস্ট মানে হচ্ছে বর্ণনামূলক তালিকা। ওকে, অর্থাৎ লিস্টের কোনো আইটেম যদি বর্ণনা করার জন্য দরকার হয় তখন আমরা এই ডেফিনিশন লিস্টে কি করে থাকি, ব্যবহার করে থাকি। আর আমরা আগে বলেছিলাম ডেফিনিশন লিস্ট তৈরি করতে গেলে আমার 3টা ট্যাগ দরকার, যেটা আমি এখানে লিখে রেখেছি। একটা হচ্ছে ডিএল ট্যাগ দরকার, যেটা মানে হচ্ছে ডি দ্বারা হচ্ছে ডেফিনিশন, এল দ্বারা লিস্ট, ডেফিনিশন লিস্ট। তারপর দরকার আমার ডিটি ট্যাগ, যেটা হচ্ছে ডেফিনিশন টার্ম, অর্থাৎ কোন টার্মটাকে আমি কি করতে যাচ্ছি, বর্ণনা করতে যাচ্ছি সেটা। আর একটা হচ্ছে ডিডি, ডেফিনিশন ডেসক্রিপশন, অর্থাৎ যে ডেফিনিশনটাকে আমি কি করতে চাচ্ছি, বিস্তারিত দিতে চাচ্ছি। ঠিক আছে, এইখানে আমি একটা কি করছি, ওয়েব পেজ অঙ্কন করে রেখেছি ওয়েব ব্রাউজারে। আমি এখন এটা প্রদর্শনের জন্য কি করব, এইচটিএমএল একটা কোড লিখবো। ওকে, এখানে যদি একটু খেয়াল করি, এই যে র্যাম, রম, ইউএসবি, এগুলো হচ্ছে আমাদের সেই ডেফিনিশন টার্ম। এই ডেফিনিশন টার্মকে আমি কি করব, বর্ণনা করব, অর্থাৎ কি এইগুলোর আমি পূর্ণরূপ এখানে কি করে রেখেছি, লিখে রেখেছি। এখন আমি এই জিনিসটা কিভাবে একটা ওয়েব ব্রাউজারে কি করতে পারি, শো করতে পারি, তার জন্য একটা কি করবো, এইচটিএমএল কোড লিখবো। আর আমরা জানি এইচটিএমএল কোড লেখার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হয়, এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়। তাহলে আমি এখান থেকে এইচটিএমএল দিয়ে কি করবো, শুরু করবো। তাহলে আমি লিখে ফেলি, আমাদের প্রথমে যে কাজ এইচটিএমএল লেখা, লিখে ফেললাম। তারপর কাজ কি ছিল, হেড অংশ দেওয়া, তাহলে আমি এখানে কি করলাম, হেড অংশ দিলাম। তারপরে কাজ কি, একটা টাইটেল দেওয়া, টাইটেল না দিলেও কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিলাম। যেহেতু এটা ডেফিনেশন লিস্ট করতেছি এই জন্য আমি টাইটেলটা ডেফিনেশন লিস্টই রেখে দিই। টাইটেল হচ্ছে কি আমাদের সেই ডেফিনেশন লিস্ট। তারপরে কাজ কি করব আমরা, তারপরে কাজ হচ্ছে টাইটেলটাকে ক্লোজ করে দিব। তাহলে আমরা টাইটেলটা ক্লোজ করে দিলাম। তারপরে কাজ কি, হেড অংশ যেটা আছে সেটাকে কি করে দিলাম,
ক্লোজ করে দিলাম। হেড অংশের পর কি আসে, বডির অংশ আসে। তাহলে আমরা এখানে কি লিখলাম, বডি লিখলাম। এই যে বডির ভিতরে আমরা জানি যা লিখি সেটাই তো কি করে আমাদের ওয়েব ব্রাউজারে প্রদর্শন করে। ওয়েব ব্রাউজারে যাই আমি কি দেখতে পাই, এই জিনিসটা একটা কি করতেছে, ডেফিনেশন লিস্ট দিচ্ছে। তাহলে ডেফিনেশন লিস্টের জন্য আগে কি করতে হবে, ডেফিনেশন লিস্ট ট্যাগটা নিতে হবে, যেটা আমাদের কি ডিএল ট্যাগ। ওকে, তাহলে আমি এইখানে এখন আমি কি করব, এইখানে আমি ডিএল ট্যাগটা কি করব, ইউজ করব। তাহলে ডিএল ট্যাগটা দিলাম। ডিএল ট্যাগটা দেওয়ার পর দেখো প্রথমে কি আছে আমাদের, র্যাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেই ডেফিনেশন টার্ম, যেটাকে আমি কি করব, বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমি প্রথমে এখানে দিলাম ডি, কত, ডি টি, ডেফিনেশন টার্ম। ডেফিনেশন টার্মে কি আছে, প্রথমে র্যাম আছে। তাহলে আমি এখানে কি লিখে দিলাম, র্যাম। ডেফিনেশন টার্ম হচ্ছে কি র্যাম। তারপর আমি কি করব, স্ল্যাশ কি দিব, ডিটি ইউজ করব। ডিটি ইউজ করে দিলাম। তারপরে কাজটা কি, তারপরে কাজটা হচ্ছে এখন এই যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামের পূর্ণরূপ, সেটা কি করলো, বিস্তারিতভাবে বললো না। এই জন্য আমি কি করবো, ডিডি অর্থাৎ ডেফিনিশন ডেসক্রিপশন যেটা আছে সেইটা একটা ইউজ করবো। তাহলে আমি এখানে ইউজ করি ডেফিনিশন ডেসক্রিপশনটা ইউজ করে আমি কি লিখবো, ওই জিনিসটা লিখবো, র্যামের পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি লিখলাম। এখন আমাদের সেই ডেফিনেশন ডেসক্রিপশন শেষ। তাহলে আমি কি করে দিলাম, শেষের ব্র্যাকেটটা দিয়ে দিলাম। ওকে, তারপরে কি করতেছি, তারপরে এখানে আমাদের রমের যে ডেসক্রিপশনটা আছে সেইটা আমি লিখবো। তাহলে রমটা কি, রমটা হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম। তাহলে আমি এখানে আরেকটা কি করব, ডিটি ইউজ করব, ডেফিনেশন টার্ম, যেটা কি, যেটা হচ্ছে আমার সেই রম। এই ডেফিনেশন টার্মটাকে আমি কি করে দিলাম, শেষ করে দিলাম। ওকে, এখন কাজ কি, এই যে রম, রমের পুনরূপ রিড অনলি মেমোরি, এটা যে বিস্তারিত বলছি, এই জন্য আমি এখানে কি করবো, আরেকটা ডিডি ডেফিনেশন ডেসক্রিপশন কি করলাম, অ্যাড করলাম, যে এখানে আমি রমের পুনরূপ লিখবো। সেটা কি, সেটা হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে আমি এই জিনিসটা কি করলাম, লিখে ফেললাম। লেখার পর যেহেতু শেষ, তাহলে আমি কি দিলাম, স্ল্যাশ ডেফিনেশন লিস্ট। ওকে, তারপরে কি দেখতে পাই, তারপরে দেখতে পাই আরেকটা ইউএসবি আছে, যেটা হচ্ছে আরেকটা ডেফিনেশন ট্রাম। তাহলে ডেফিনেশন ট্রামের জন্য আমরা কি লিখে থাকি, ডিটি লিখে থাকি। তাহলে আমি এখানে আরেকটা কি লিখলাম, ডিটি লিখলাম। ডিটি লেখার পর কি আছে, ইউএসবি যেহেতু আছে, তাহলে আমি এখানে কি লিখলাম, ইউএসবি লিখলাম। তারপরে দিলাম হচ্ছে স্ল্যাশ কত, ডিটি দিয়ে দিলাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এইটার ইউএসবির কি লেখা, বিস্তারিত লেখা। বিস্তারিত লেখার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করতাম, ডেফিনিশন ডেসক্রিপশন ট্যাগ ইউজ করতাম, করে ফেললাম। তারপর আছে কি ইউনিভার্সাল সিরিয়াল বাস। তাহলে আমি লিখে ফেললাম ইউএসবির পুনরূপ হচ্ছে কি ইউনিভার্সাল সিরিয়াল বাস। ওকে, তাহলে আমি এই জিনিসটাকে লিখে ফেললাম। যেহেতু এই জিনিসটা শেষ, এটাকে আমি কি বলতে পারি, ডেফিনেশন ডেসক্রিপশন বলে ফেললাম। তারপরে কাজ কি, তারপরে দেখো আমাদের কিন্তু কি ওয়েব পেজটা কি মোটামুটি লেখা শেষ। যেহেতু এখন আমাদের ডেফিনেশন ডেসক্রিপশনের কাজ শেষ, তার মানে কি এখানে এই ট্যাগটা আমাদের কি করতে হবে, শেষ করতে হবে। এই যে ডিএল ট্যাগ ডেফিনেশন লিস্ট ট্যাগটা তো শেষ কাজ। তার মানে আমি এখন কি করে দিব, এটার জন্য একটা শেষ ট্যাগ ইউজ করে দিব, স্ল্যাশ কত, ডেফিনেশন লিস্ট। অর্থাৎ আর কোনো ডেফিনেশন অর্থাৎ বিস্তারিত আমি লিস্ট চাচ্ছি না, এই জন্য কি করলাম, শেষ করে দিলাম। তাহলে এইটা শেষ মানে কি, এখন আমাদের কি দেখতে হবে, বডির শেষটা দিতে হবে। তাহলে স্ল্যাশ বডি, কারণ কি ওয়েব ব্রাউজার আর কিছুই প্রদর্শন করতে চাচ্ছি না। তারপর কি দিতে হবে আমাদের, তারপর দিতে হবে আমাদের স্ল্যাশ HTML। ওকে, এভাবে খুব সহজে আমরা কি করতে পারি, এই যে ডেফিনেশন লিস্ট আছে সেই ডেফিনেশন লিস্টটা তৈরি করে ফেলতে পারি। এখন আমরা আলোচনা করব কিভাবে ওয়েব পেজে ছবি যোগ করা যায় সেই জিনিসটা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। তার আগে আমাদের প্রথমে কিছু ইনফরমেশন সম্পর্কে জানতে হবে। সেই ইনফরমেশনগুলো যদি আমরা ভালো মতো মনে রাখতে পারি, তাহলে খুব সহজে আমরা কি করতে পারি, ওয়েব পেজে ছবি যুক্ত করতে পারবো। তাহলে দেখো প্রথমে আমাদের ইমেজ যুক্ত করার যে ট্যাগ, সেটা হচ্ছে আমাদের আইএমজি ট্যাগ। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে। এই আইএমজি ট্যাগটা হচ্ছে এক ধরনের এমটি ট্যাগ, ঠিক আছে, কারণ কি এটা শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, কিন্তু তার কি নেই, ক্লোজিং ট্যাগ নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তারপরে এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব, যেগুলো আমরা একটু দেখিনি। প্রথম হচ্ছে এসআরসি, আসলে সোর্স বোঝাচ্ছে, অর্থাৎ ছবির উৎস, ঠিক আছে, অর্থাৎ উৎস নির্ধারণ করে দিবে, অর্থাৎ কোথায় আছে ছবিটা সেই জিনিসটা নির্ধারণ করবে। তারপর দিচ্ছে অল্টারনেটিভ, যেটার কাজ কি, যেটার কাজ হচ্ছে কোনো কারণে, সাপোজ আমাদের কোনো কারণে যদি ছবিটা নষ্ট হয়ে গেল, অথবা ছবিটার আমি যদি ফরম্যাট কি করি, ভুল লিখি, তাহলে কি হইতে পারে, একটা টেক্সট কি করবে, প্রদর্শন করবে। ওকে, এই জন্য আমরা কি করছি, এই অল ট্যাগটা কি করে থাকি, অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি ছবিটা কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ ব্রাউজার ওপেন করতে পারলো না, ফরম্যাট যদি ভুল হয়ে যায়, বা ছবিটা যদি নষ্ট হয়ে যায়, তখন কি করবে, এখানে একটা টেক্সট প্রদর্শন করবে ছবিটার জায়গায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের বর্ডার, ছবির চারপাশে কি করতে, বর্ডার দিতে সাহায্য করবে। এটা আমরা মূলত ব্যবহার এতটা করব না, আমরা মূলত ব্যবহার করব এসআরসি অর্থাৎ সোর্স ট্যাগ,
অল ট্যাগটা আমরা এতটা করি না, এতটা লাগে না আমাদের যদিও, ঠিক আছে, আমরা তাও এটা মনে রাখবো, কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে উইথ আর হাইট আমরা জানি সেটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ আমি কি ছবিটা একদম কি পুরো ওয়েব পেজ দেখতে যাচ্ছি না অর্ধেক দেখতে যাচ্ছি না কতটুকু দেখতে যাচ্ছি, সেই জিনিসটা থেকে সাইজ নির্ধারণ করবে এই দুইটা অ্যাট্রিবিউট। এগুলো ছিল আমাদের কি ট্যাগ এবং অ্যাট্রিবিউট। এখন হচ্ছে কিভাবে লিখবো আমরা জিনিসটা, একটু সিনটেক্সটা দেখি। সিনটেক্সটা হচ্ছে প্রথমে আমরা ট্যাগ লিখলাম আইএমজি, তারপর হচ্ছে এসআরসি সোর্স লিখতেছি, হচ্ছে ছবিটা কোথায় আছে সেই জিনিসটা। আর ইউআরএল তো মানে জানি আমরা, ইউআরএল মানে কি, ইউআরএল মানে হচ্ছে একদম পূর্ণাঙ্গ যে ঠিকানাটা আছে, ঠিক আছে, অর্থাৎ আমি যখন ক্লিক করি তখন সেই জিনিসটা চলে যাবে, এটা আমরা ইউআরএল এর অংশ পড়ছি, ঠিক আছে, অর্থাৎ কি সঠিক ইনফরমেশন কি করবে, আমাকে শনাক্ত করতে সাহায্য করবে। এই জন্য আমি জাস্ট এখানে ইউআরএল লিখছি, অর্থাৎ ছবির ডিটেলসটা এখানে হবে। আচ্ছা, এখন আমাদের কিছু নোট লিখে রেখেছি, সেটা হচ্ছে প্রথম নোট যেটা, যতগুলো ফোল্ডার ততগুলো স্ল্যাশ হবে। আসলে এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, দেখো আমি এখানে একটা ছবি যুক্ত করে দেখাইছি, যেখানে দিচ্ছে হচ্ছে ইমেজ এসআরসি সোর্সটা কোথায়, a/b/flower.jpg। এখন এই যে কথাটা a/b/flower.jpg, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে ফ্লাওয়ার নামে একটা কি আছে, ছবি আছে, সেটা কোথায় আছে, সেটা হচ্ছে আমার এ ফোল্ডারের বি ফোল্ডারের ভিতর অন্তর্ভুক্ত করা আছে। অর্থাৎ যতগুলো যদি এরকম ফোল্ডার থাকে ঠিক ততগুলো তুমি কি দিবা, স্ল্যাশ দিবা, ঠিক আছে। তার মানে কি এ ফোল্ডারের বি ফোল্ডারে আমি কি করে রাখছি, ছবিটা রেখে গেছি, ঠিক আছে, এই জিনিসটা আর কিছুই না, এই জিনিস একটু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখো ছবি যুক্ত করার কিছু ফরম্যাট আছে। আমরা যেরকম ভিডিও শোনার জন্য আমরা কি করি, MP4 ফরম্যাট আছে, অডিও শোনার জন্য MP3 রয়েছে, ঠিক তেমনি আমাদের ছবির জন্য কিছু ফরম্যাট রয়েছে। সেটা কি, সেটা আমরা হয় জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি অথবা জিআইএফ অথবা হচ্ছে কত বিএমপি, এই ফর্মগুলো আমরা সাধারণত কি করে থাকি, দেখে থাকি। এই ফর্মগুলোর সাথে সাথে আমরা কি করবো, একটু অর্থাৎ যে পূর্ণরূপটা আছে সেটা একটু মনে রাখার চেষ্টা করব, মাঝে মধ্যে পরীক্ষায় এমসিকিউর জন্য আসতে পারে। প্রথমে আমরা যদি জেপিজির পূর্ণরূপ দেখি, সেটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। আর যদি জেপিইজি বলি, ইজি যখন হবে তাহলে জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ। এই জন্য আমি এখানে ই এর নিচে একটা লাল দাগ দিছি, এই এক্সপার্টের নিচে একটা লাল দাগ দিছি, ঠিক আছে, অর্থাৎ লাল দাগ ই দ্বারা এই জিনিসটা আসলে কি করে প্রকাশ করে। তারপর হচ্ছে পিএনজি ডট পিএনজির পূর্ণরূপ কি, পিএনজির পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তারপর হচ্ছে ডট জিআইএফ, এটার পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, এবং ডট বিএমপির পূর্ণরূপ হচ্ছে বিটম্যাপ ইমেজ ফাইল। ওকে, এই সকল জিনিস যদি আমরা মনে রাখতে পারি, আমরা খুব সহজেই কি করতে পারবো, ওয়েব পেজে ছবি সংযুক্ত বা যুক্ত করতে পারবো। তার মানে মেন জিনিসটা মনে রাখতে হবে কি, আমাদের সবসময় ট্যাগটা হচ্ছে কি ইমেজ ট্যাগ, আর দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি সোর্স। অলটা মনে না রাখলেও সমস্যা নাই, কিন্তু এমসিকিউর জন্য খুবই দরকার। অর্থাৎ কি বললো, কোনো এক কারণে ছবিটা ওয়েবসাইটে প্রদর্শন করছে না, তখন তুমি কোনটি ট্যাগ ব্যবহার করবা, কোন অ্যাট্রিবিউট তুমি ব্যবহার করবে, তোর কি অল্টারনেটিভ যে অ্যাট্রিবিউট আছে সেটা কি করবে, একটা অল্টারনেটিভ টেক্সট দেখাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ছবির যে সাইজটা আছে ছোট বড় করবো, তাহলে আমি কি সম্পূর্ণ পেজ দেখবো না অর্ধেক পেজ দেখবো, সেটার জন্য আমরা কি করব, এই হাইট ওয়েট নিয়ে কাজ করব। আর এটা তো আমরা এখানে সিনটেক্সটা লিখে দিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি যতটা ফোল্ডার ততটা কি হবে, ব্যাকস্ল্যাশ আমরা এখানে কি করব, ব্যবহার করব। ওকে, স্ল্যাশ, যতটা ফোল্ডার ততটা আমরা কি করব, স্ল্যাশ ব্যবহার করব। আর এছাড়া আমাদের যে ছবি যুক্ত করা যে ফরম্যাট, ছবি যুক্ত করা ফরম্যাট কিন্তু আসে, নিচের কোনটি ছবি যুক্ত করা ফরম্যাট বহুপদীতে আসতে পারে, ঠিক আছে। আমাদের এই যেগুলো আছে এগুলো একটু কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে চলো আমরা একটা আগে কোশ্চেন করে ফেলি, কোশ্চেন করলে দেখবো তোমাদের জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা শিখে ফেলি কিভাবে ওয়েব পেজে ছবি যোগ করা যায়। ওকে, আমাদের এইটাই হচ্ছে সেই ওয়েব ব্রাউজারটা যখন আমি ওপেন করছি তখন আমার এই ওয়েব পেজটা শো করতেছে। আমার এই বলছে এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এই দৃশ্যকল্প 1-এর HTML কোড লিখতে হবে, ঠিক আছে। এটি হচ্ছে আমি ধরলাম একটা পিকচার, যেটা হচ্ছে 100x20 পিক্সেল। ওকে, যেটা এই 100টা বোঝাচ্ছে সেটা আমাদের উইথ, আর 200 যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের হাইট বোঝাচ্ছে। আর দিস ইজ পিকচার একটা নর্মাল একটা কি আছে লেখা আছে। তাহলে আমরা এটা একটু HTML কোডটা দেখি কি হবে। আমরা জানি প্রথমে কি লিখতে হয়, HTML দ্বারা শুরু করতে হয়। তাহলে আমি লিখে ফেললাম HTML, তারপর কি দিতে হয়, একটা হেড দিতে হয়, তাহলে আমি একটা হেড দিলাম। তারপর কি করতে হয়, একটা টাইটেল দিতে হয়, তাহলে আমি এখানে কি করলাম, একটা টাইটেল দিলাম। যেহেতু এখানে ছবি যুক্ত করতেছি, তাহলে আমি এখানে টাইটেল হিসেবে কি দিতে পারি, ইমেজ দিতে পারি। ওকে, তাহলে ইমেজ, দেন টাইটেলটাকে আমি কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। টাইটেলটা না লিখলেও কোনো সমস্যা নেই। দেন কাজ কি, হেড অংশটা শেষ করে দেওয়া, তাহলে স্ল্যাশ হেড দিয়ে দিলাম। তারপরে কাজ কি, এখন বডির কাজ করবে। তাহলে বডি আমি এখানে কি করলাম, দিয়ে দিলাম। বডির ভিতরে যা থাকে সেগুলোই তো প্রদর্শন করে। প্রথমে কি আছে দেখো তো, দিস ইজ পিকচার, একটা স্বাভাবিক নিয়মে লেখা আছে। এই জন্য আমি এখানে কি ট্যাগ ইউজ করতে পারি, পি ট্যাগ ইউজ করতে পারি। লিখে দিই এখন দিস ইজ পিকচার,
সেই জিনিসটা আমি কি করে দিলাম, লিখে দিলাম। দিস ইজ পিকচার, এটাকে আমি কি করে দিলাম, শেষ করে দিলাম। ঠিক আছে, চাইলে আমি এখানে একটা কি করতে পারি, বিয়ার ট্যাগ ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, করে দিলাম। যুক্ত করার জন্য আমাদের কি করতে হয়, ইমেজ ট্যাগ ইউজ করতে হয়। ওকে, তাহলে আমি প্রথমে কি করলাম, ইমেজ ট্যাগটা কি করলাম, ইউজ করলাম। তাহলে আইএমজি ইমেজ ট্যাগটা ইউজ করলাম। তারপর কি করতে হয়, একটা সোর্স লিখতে হয়, অর্থাৎ ছবিটার উৎস কোথায়। যেহেতু এখানে কোনো কিছু লিখে দেয় না, যদি তোমাদের নাম দেওয়া থাকে, অর্থাৎ যদি থাকে সাপোজ কোনো একটা নাম দেওয়া আছে, সাপোজ আমি ধরলাম এইখানে এই ছবিটার নাম দেওয়া আছে হচ্ছে এরকম man.jpg। ঠিক আছে, বলা হচ্ছে একটা ওয়েবসাইটে man.jpg নামে একটা ছবি কি করা আছে, যুক্ত করা আছে এত পিক্সেলের। ঠিক আছে, তার HTML কোড লিখো। তাহলে এই যেটা নাম দিছে এটা হচ্ছে তার ইউআরএল প্রকাশ করবে। তাহলে এইখানে আমাদের সোর্সের ভিতরে, এই সোর্সের ভিতরে আমি কি লিখবো, সোর্সের ভিতরে আমি এই জিনিসটা লিখে দিব man.jpg। তাহলে এই জিনিসটা আমি কি করলাম, এখানে সোর্সের ভিতরে লিখে দিলাম। এতটুকু লেখার পর আমাদের কিন্তু কাজ শেষ হয়নি। এখন কিন্তু আমাদের এই হাইট আর উইডটা কি আছে, বাকি আছে। ঠিক আছে, প্রথমটা কি করে, উইথ প্রকাশ করে। তাহলে আমরা এইখানে এই জিনিসটা একটু লিখে দিই, WIDTH উইথ ইকুয়ালস টু, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমরা 100 পিক্সেল, এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে লিখবো। তাহলে 100 পিক্সেল। আর হাইট কি, তাহলে আমি হাইটটাও লিখে দিই, হাইট ইকুয়ালস টু হচ্ছিল আমাদের 200। ঠিক আছে, তাহলে আমি 200 পিক্সেল এই জিনিসটা লিখে দিলাম। ওকে, আর এখানে তো আমাদের এই জিনিসটা কি করে দিলাম, আমি শেষ করে দিলাম। এই হয়ে গেল, আমাদের আর কিছুই করতে হবে না। জাস্ট আমি যখন এতটুকু লিখবো তখনই কিন্তু কি আমাদের এই ছবি যেটা আছে সেটা প্রদর্শিত হওয়া শুরু করবে। ওকে, আর ইমেজ থেকে যেহেতু শুধু শুরু আছে, শেষ নেই, তার মানে এখানে আমাদের এমটি ট্যাগটা, এই শেষ ট্যাগ অর্থাৎ ক্লোজিং ট্যাগটা আমাদের দিতে হবে না। যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা কাজ করা শেষ, তাহলে আমি এখন কি দিব, তাহলে আমি দিব এখন হচ্ছে স্ল্যাশ বডি। তাহলে আমি স্ল্যাশ বডি দিয়ে দিলাম। স্ল্যাশ বডি দেওয়ার পর কি দিতে হয়, স্ল্যাশ HTML দিতে হয়। তাহলে আমি কি দিলাম, স্ল্যাশ HT কত ml দিয়ে দিলাম। ওকে, এভাবেই জাস্ট একদম সিম্পল একটা নিয়ম। প্রথমে ইমেজ ট্যাগ ইউজ করব, সোর্স লিখব, লিখে এইখানে যে ছবির উৎসটা আছে সেটা এখানে বসে দিব। যদি না থাকে এটা তুমি ইয়া করবা, এখানে যদি একটা ফুলের ছবি থাকে তাহলে তুমি কি দিবা, ফ্লাওয়ার দিবা। তাহলে flower.jpg, জেপিজিটা অবশ্যই দিতে হবে। কারণটা কি, ছবির ফরম্যাট নির্দেশ করবে। ছবির যদি ফরম্যাট না নির্দেশ করে তাহলে কিন্তু ছবি প্রদর্শন করবে না। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে যদি ছবিটা যদি কোনো কারণে, অর্থাৎ আমি ফরম্যাট দিতে ভুল করছি, অথবা ছবি ব্রাউজারে ওপেন হচ্ছে না, অথবা আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ছবি যদি নষ্ট হয়ে যায়, তখন কি করবে, তখন আমি চাচ্ছি এইখানে একটা সে কিছু একটা লেখা দেখাক। এটা যেহেতু একটা মানুষ, এখানে একটা মানুষের কি, অর্থাৎ ম্যান নামে একটা কিছু লিখে দেখাক। ঠিক আছে, তার মানে আমি এই জায়গায় জাস্ট খালি একটা জায়গা, অর্থাৎ এইখানে কি করব, চেঞ্জ করব। কখন চেঞ্জ করব, আমি লিখতেছি এখন ছবির পরিবর্তে বিকল্প টেক্সট প্রদর্শন। ছবির পরিবর্তে আমরা যদি কি করতে চাই, বিকল্প টেক্সট প্রদর্শন করতে চাই, তাহলে আমরা এই লাইনটাতে কি লিখব, সেই জিনিসটা এখন লিখবো। ঠিক আছে, জাস্ট খালি এই লাইনটাতে কি হবে, চেঞ্জ হবে। দেখো, তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা ঠিক সেম আগের মতোই থাকবে, সব কিছুই সেম থাকবে। প্রথমে ইমেজ ছিল, ইমেজ ট্যাগ দিব। তারপরে এসআরসি ছিল, এসআরসিও দিব। এখানে আমাদের ইমেজের নাম যেটা ছিল সেটাই দিই, man.jpg, আমি এটাই দিলাম সেই ইমেজের নাম। ঠিক আছে, তারপর জাস্ট আমরা বলছিলাম টেক্সট প্রদর্শনের জন্য কি, অল্টারনেটিভ যেটা আছে, অল্টারনেটিভ টেক্সটটা ব্যবহৃত হয়। তার মানে কি, অল্ট অ্যাট্রিবিউটটা আমরা এখানে ইউজ করব। জাস্ট এই অল্টের ভিতরে আমি এইখানে আমাদের যেইটা ইচ্ছা, এখানে তুমি চাইলে ম্যান দিতে পারো, তুমি তোমার নাম দিতে পারো। আমি যেহেতু একটা মানুষের ছবি, আমি কি দিলাম, এখানে একটা ম্যান দিলাম। ঠিক আছে, ম্যান দিয়ে শেষ করে দিলাম। আর বাকি যা ছিল আবার তা আগের মতো লিখে দিই, উইথ ইকুয়ালস টু কত, 100 পিক্সেল ছিল। আর হাইট যেটা ছিল সেটা ছিল আমাদের 200 পিক্সেল। ওকে, তাহলে আমি এই জিনিসটা কি করে ফেললাম, লিখে ফেললাম। এই হয়ে গেল, আর কিছু করতে হবে না। জাস্ট যদি কি কোনো কারণে যদি ছবিটা তুমি না দেখতে পাও, তখন এই যে ছবি এখানে যেটা আছে, ছবির এখানে দেখাবে জাস্ট লিখি ম্যান। ঠিক আছে, ওই ছবির মতো অংশটুকু দিয়ে জাস্ট কি দেখাবে, ম্যান দেখাবে। এই জিনিসটা, আর কিছুই না। তার মানে তুমি যদি এতটুকু যদি করতে পারো, ইজিলি 3 নাম্বার পেয়ে যাবা। পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু কি, এই ইমেজ তৈরি অর্থাৎ ইমেজ যুক্ত করো, এই জিনিসটা কিন্তু অনেকবার এসেছে। এই জিনিসটা আশা করি তোমরা সকলেই কি করতে পারবা, আনসারটা দিতে পারবা। তাহলে প্রথমে কি, প্রথমে জাস্ট খালি ইমেজ, এসআরসি সোর্স, সোর্সটা যদি এখানে দেওয়া থাকে, যদি বলে স্কুলের নাম দেওয়া থাকে, মাঝে মধ্যে দেখা যায় কি বিভিন্ন স্কুল বা কলেজের ক্ষেত্রে দেখা যায় কি ওয়েবসাইট তৈরি করে, তার মানে কি স্কুল কলেজের যে ফটোটা আছে সেটা দেয়, তাহলে তুমি কি লিখবা, school.jpg। ঠিক আছে, স্কুল পিকচার.jpg এগুলো দিতে পারো। তারপর হচ্ছে উইথ হাইট যদি ওরা দেয় তাহলে দিবা,
না দিলে তুমি কি এটা 100 করে দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা তুমি যেটা সেটা করতে পারো। এটা কাজ কি, এটা কাজ হচ্ছে ছবি ছোট বা বড় করবে এই জিনিসটাই। তারপর হচ্ছে কি বডি শেষ এত। আর যদি বলে বিকল্প টেক্সট, ওরা যদি প্রশ্ন বলে দেয় বিকল্প টেক্সট প্রদর্শন সহ, তখন তোমাদের অবশ্যই অল্টে এই ছবিটার যে কোনো একটা কি করতে হবে, নাম দিতে হবে। যদি না বলে, অর্থাৎ বিকল্প টেক্সট প্রদর্শন করতে যদি না বলে, তাহলে এইটা করার কোনো কি নেই, দরকার নেই। এখন আমরা আলোচনা করবো হচ্ছে হাইপার লিঙ্ক নিয়ে, অর্থাৎ একটা ওয়েব পেজের এক পেজ থেকে আরেক পেজের সাথে আমি কিভাবে লিঙ্ক করতে পারি সেই জিনিসটা নিয়ে। এখন আমরা আলোচনা করবো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হাইপার লিঙ্ক নিয়ে। হাইপার লিঙ্ক জিনিসটা কি, তাহলে চলো দেখে যাক। একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজের ভার্চুয়ালভাবে সংযোগ স্থাপন করাকেই কি বলা হয়, হাইপার লিঙ্ক বলে। অর্থাৎ একটা ওয়েব পেজের সাথে আমি আরেকটা ওয়েব পেজে কি করবো, ভার্চুয়ালভাবে, ঠিক আছে, যে সংযোগ স্থাপন করবো সেটা কি বলা হচ্ছে কি, হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করে থাকি সেটার নাম হচ্ছে এ ট্যাগ, যেটাকে আমরা বলি অ্যাঙ্কর ট্যাগ কি করে থাকি, ব্যবহার করে থাকি। এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাইপার লিঙ্কের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, মাঝে মধ্যে যখন এইচ দেয় তখন তুমি হাইপার লিঙ্ক দেখে এইচটা দাগায় ফেলো, আবার মাঝে মধ্যে LIN কে পুরো লিঙ্কই লিখে দেয়, তখন তুমি লিঙ্ক দেখে কি করো, লিঙ্ক দাগায় ফেলো। আসলে হাইপার লিঙ্কের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করবো, অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগটা কি করি, ইউজ করে থাকি। তারপর দেখো এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে HRF অর্থাৎ হাইপার লিঙ্ক রেফারেন্স, যেটা বোঝাচ্ছে এখানে কি থাকবে এটার ভিতরে থাকবে হচ্ছে আমার যে লিঙ্কের ঠিকানা, আর আমি যেই পেজটা কি করতে চাচ্ছি, লিঙ্ক করতে চাচ্ছি, সেই পেজের ঠিকানাটা আমি এখানে কি করব, দিয়ে রাখবো। দেখো এখন আমি একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে কি টার্গেট আন্ডারস্কোর ব্রাক। এটার জিনিসটা কি, এইটার কাজটা হচ্ছে আমাদের একটি ওয়েব পেজ নতুন উইন্ডোতে কি করবে, প্রদর্শন করবে। সাপোজ আমি যদি এইটার একটু বলি, প্রথমে আমি এইখানে অর্থাৎ এই একটা জায়গায় কি করতেছিলাম, ওয়েব পেজটা প্রদর্শন করতেছিলাম, এটা হচ্ছিল আমার সেই টাইটেল বার। এইখানে মনে করলাম আমার সেই জিনিসটা, অর্থাৎ এইখানে আমি মনে করলাম আমাদের ফেসবুক বা এফবি, এইটা কি করা আছে, আমাদের লিঙ্ক করে রাখছি আমি। ওকে, তাহলে দেখো প্রথমে আমি যখন লিঙ্ক করে রাখছি, তখন আমি যখন এইখানে ক্লিক করব ফার্স্ট ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি কি করি, এই টার্গেট ব্ল্যাঙ্কটা যদি ইউজ না করি, তাহলে আমি যদি কি করি, এখানে ফেসবুক ক্লিক করি, তখন দেখা যাবে কি, এই যে উইন্ডোতে, অর্থাৎ এইখানে যে আমাদের যে ওয়েব পেজটা ছিল, এই ওয়েব পেজে কি চালু হয়ে গেছে, ফেসবুকটা চালু হয়ে গেছে। কিন্তু আমি যখন কি করবো, টার্গেট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক ইউজ করব, তখন কি হবে, তখন জিনিসটা হয়ে যাবে কি, তখন জিনিসটা হবে যখন আমি কি করি, ফেসবুকটা চালু করি, দেখা যাবে ফেসবুকটা এই যে পেজটা আছে এই পেজটা থাকবে, সাথে ফেসবুকটা এই এখানে এসে কি হবে, নতুন আরেকটা পেজে কি হবে, আমাদের এই ফেসবুকটা কি হবে, চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা, অর্থাৎ আমি যদি কি করি, অর্থাৎ নতুন একটা ট্যাবে চলে আসার জন্য আমি কি করব, এই টার্গেট ব্ল্যাঙ্ক যেটা আছে সেটা কি করব, ব্যবহার করব। ওকে, আর যদি আমি একই পেজে যদি থাকতে চাই, অর্থাৎ আমি যদি ক্লিক করি, তাহলে যদি কি ফেসবুকে এখন যদি ক্লিক করে দেখা যাবে কি ফেসবুকটা এখানে ওপেন হয়েছে, তাহলে কি টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করার দরকার নেই। আমি যদি চাই অন্য একটা ট্যাবে ওপেন হোক, তখন আমি কি করবো, টার্গেট ব্ল্যাঙ্কটা সেট করে দিব। তারপর দেখো এই যে হাইপার লিঙ্ক, ওকে, এই হাইপার লিঙ্কটা হচ্ছে আমাদের কয় প্রকার, আমি এখানে জাস্ট হাইপার লিখেছি, এটা হচ্ছে আমাদের কি হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক হচ্ছে মূলত দুই প্রকারের, যথা এক নাম্বারটা হচ্ছে আমাদের ইন্টারনাল হাইপার লিঙ্ক, আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের এক্সটার্নাল হাইপার লিঙ্ক। ইন মানে কি ভিতরে, তার মানে হচ্ছে একই সার্ভারের ভিতরে দুইটা ফাইলের মধ্যে যে কি হবে, লিঙ্ক হবে দুইটা ওয়েব পেজের মধ্যে, সেটাকে বলবে কি ইন্টারনাল। যেমন এখানে লিখছে একই সার্ভারে অবস্থিত একটি ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরির ব্যবস্থাকে কি বলা হয়, ইন্টারনাল হাইপার লিঙ্ক বলে। আর ইন্টারনাল হাইপার লিঙ্কের ক্ষেত্রে আমার অনেক কিছু লেখার দরকার নাই, আমাদের কিন্তু প্রত্যেকবার এই যে ঠিকানা, লিঙ্কের ঠিকানা কিভাবে লিখি, একদম সঠিক ঠিকানাটা লেখার জন্য আমরা ইউআরএল ইউজ করতাম। ঠিক আছে, কিন্তু ইউআরএল এর তিনটা অংশ ছিল, প্রোটোকল, তারপর হচ্ছে কি হোস্ট নেম, বা আরেকটা ছিল কি ডিরেক্টরি নেম যেটা। ঠিক আছে, কিন্তু এখানে জাস্ট খালি আমাদের কাজটা কি, এখানে আমাদের প্রোটোকল বা হোস্ট নেম এগুলো উল্লেখ করার দরকার নাই যখন আমি কি করবো, ইন্টারনাল হাইপার লিঙ্ক, অর্থাৎ একই ওয়েবসাইটের দুইটা পেজ যখন আমি যুক্ত করব। কারণ কি, কারণটা হচ্ছে প্রোটোকল তো দুইটারই সেমই থাকবে, তারপরে কি হোস্ট নেম তো দুইটারই সেম, বন্দি পার্সেলে যদি দুইটা পেজের মধ্যে লিঙ্ক করতে যায়, তাহলে দুইটা তো বন্দি পার্সেল আলাদা হবে না। ঠিক আছে, এই জিনিসটাই। তারপরে হচ্ছে কি, শুধুমাত্র একই সার্ভারের ফাইলের নাম উল্লেখ করতে হবে, অর্থাৎ একটা আইসিটি কোর্স আর একটা হচ্ছে কি বায়োলজি কোর্স, আমি এই দুইটার মধ্যে কি করলাম, লিঙ্ক করলাম, তাহলে আইসিটি আর বায়োলজি দুইটা একসাথে করে দিলাম। ঠিক আছে, তাহলে কি এখানে তো বন্দি পাঠশালার নামটা, এই হোস্ট নেমটা ছিল বন্দি পাঠশালা, এটা তো সেম আছে, প্রোটোকল যেটা সেটা তো কি থাকবে, সেম থাকবে, চেঞ্জ হবে কি, এই দুইটার ভিতরে আমি রিলেশন করতেছি, অর্থাৎ কি একটা হচ্ছে আইসিটি আর একটা হচ্ছে কি আমার বায়োলজি। ওকে, এই জন্য আমার কি করতে হবে, শুধুমাত্র যে ফাইলটা আছে সেই ফাইলের নামটা উল্লেখ করতে হবে। যেমন এখানে আমি একটা উদাহরণ লিখে রেখেছি, দেখো, অর্থাৎ ইন্টারনাল হাইপার লিঙ্ক হলে আমরা এই উদাহরণগুলো কি করবো, ইউজ করবো। প্রথমে অ্যাঙ্কর ট্যাগ, যেটা কাজ কি লিঙ্ক তৈরি করবে, তারপর হচ্ছে
HRF হাইপারলিঙ্ক রেফারেন্স, যেখানে আমরা কি দিব, একটা পূর্ণাঙ্গ ঠিকানা দিব। আমরা বলছিলাম এইখানে শুধুমাত্র ফাইলের নামটা দিলেই হবে। আমি এখানে মনে করলাম ফাইলের নাম text1.html, এটা হচ্ছে আমার সেই ফাইলের নাম। তারপরে হচ্ছে আমি এখানে দিছি কি ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক মানে আমি এখানে যেহেতু এটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে কাজ করছি, এই জন্য আমি এটাই কি করছি, ইউজ করছি। তুমি চাইলে এখানে কি তুমি আইসিটি দিতে পারো। এখানে আমি যদি কি লিখলাম ICT.html, অর্থাৎ এটা বায়োলজি পেজের সাথে আমি কি আইসিটি যুক্ত করতে যাচ্ছি, তাহলে এখানে আমি ICT.html যদি দিই, তুমি এখানে লিখবা আইসিটি কোর্স। তুমি যদি এখানে আইসিটি কোর্সটা লিখো, তখন তুমি যখন ওয়েব পেজটা কি করবা, আসবা, অর্থাৎ ওয়েব পেজটা যখন ওপেন করবা, তখন এইখানে দেখবা আইসিটি কোর্স বা ইন্টারনাল লিঙ্ক, যেহেতু এখানে আমি ইন্টারনাল লিঙ্ক লিখছি, এখানে ইন্টারনাল লিঙ্ক লেখা থাকবে। সেই লেখাটা থাকবে, দেখবে একটু নীল কালারের লেখা থাকবে। কি কালারে থাকবে, নীল কালারে লেখা থাকবে, এবং নিচে দেখবে একটা কি আছে, নীল কালারের দাগ আছে। যদি এইরকম থাকে তুমি বুঝে নিবা এখানে কি করা হয়েছে, লিঙ্ক করা হয়েছে। ওকে, দেন আমি কি করে দিছি, এখানে লিঙ্কটা ক্লোজ করে দিচ্ছি। কারণ কি, এটা হচ্ছে কি একটা কি ট্যাগ আমাদের, এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার বা ধারক ট্যাগ, অর্থাৎ এটা ক্লোজিং ট্যাগও আছে, আবার ওপেনিং ট্যাগও রয়েছে। ওকে, তাহলে এইখানে কি বললাম, এইখানে বললাম হচ্ছে আমার যদি ইন্টারনাল লিঙ্ক আমি বুঝতে পারি, অর্থাৎ একই সার্ভারের ভিতর, তোমাদের এরকম আসতে পারে পরীক্ষার হলে, দেখা যায় কি একটি কলেজে বা একটি বিদ্যালয়ে পরীক্ষায় এরকম কোশ্চেন আসে, বলা হচ্ছে একটি স্কুলে অথবা একটি কলেজে বলা হচ্ছে রেজাল্টের সাথে তারা কি করতে যাচ্ছে, রেজাল্টের সাথে তারা বার্ষিক পুরস্কার বিতরণের যে সম্পর্কটা আছে সেই দুইটার মধ্যে কি করতে যাচ্ছে, লিঙ্ক করতে যাচ্ছে। তোমাকে বলছে লিঙ্ক করার জন্য যে HTML কোড আছে সেটা লিখো। তাহলে স্কুলের ভিতরে রেজাল্ট এবং বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী দুইটা লিঙ্ক করবে, তার মানে কি একই সার্ভার তো, স্কুলেরটা হোস্ট নেমে তো সেম, জাস্ট খালি কি একই সার্ভারে দুইটা ফাইল যুক্ত করতেছি। তার মানে আমার জাস্ট খালি এখানে কি লিখতে হবে, জাস্ট আমি যদি স্কুলের যে রেজাল্ট আছে বার্ষিক পরীক্ষার দেখলাম অ্যানুয়াল রেজাল্ট ডট HTML, তারপরে এখানে আমি দিলাম অ্যানুয়াল রেজাল্ট। ঠিক আছে, দেন তো তাহলে আমাদের পরীক্ষার হলে এখানে কি দেখাবে, সেই অ্যানুয়াল রেজাল্টটা দেখাবে, আর উপরে স্পোর্টস নেম সম্পর্কে বিভিন্ন কিছু কথা আছে ওগুলো থাকলো। ঠিক আছে, এইভাবে আমি কি করতে পারি, জাস্ট খালি ফাইল নামটা উল্লেখ করে এই ইন্টারনাল হাইপার লিঙ্কের কাজগুলা করতে পারে। কিন্তু এখন যদি আমাদের এক্সটার্নাল হাইপার লিঙ্ক হয়, তাহলে আমরা কি করব, সাপোজ আমাদের এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়ের সাথে অথবা তোমার কলেজের সাথে কি করো, তোমার যে বোর্ড আছে সেই বোর্ডের কি করো, তুমি লিঙ্ক করে ফেলো। ঠিক আছে, অর্থাৎ বোর্ডের যে সাইট আছে সেই বোর্ডের সাইটে কি করো, লিঙ্ক করে দাও। তাহলে তোমার প্রয়োজনীয় পদক্ষেপ কি হতে পারে সেই জিনিসটা ব্যাখ্যা করো। আমরা খুব শীঘ্রই এখন সেই জিনিসটা কি করব, আলোচনা করব। এখন আমরা আলোচনা করব এক্সটার্নাল হাইপারলিঙ্ক জিনিসটা কি, সেই জিনিসটা নিয়ে। আমরা ইন্টারনালে পড়েছিলাম কি একই সার্ভারে দুইটা পেজের মধ্যে কি করতেছো, তারা ভার্চুয়াল ভাবে সংযোগ স্থাপন করছে। কিন্তু এক্সটার্নাল হাইপারলিঙ্কটা কি, এক্সটার্নাল হাইপারলিঙ্কটা হচ্ছে ভিন্ন ভিন্ন সার্ভারে অবস্থিত ওয়েব পেজের সাথে অন্য ওয়েব পেজের লিঙ্ক তৈরির ব্যবস্থা। আলাদা আলাদা সার্ভারে আছে এমন ওয়েব পেজ দুইটা আমি কি করব, একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজ কি করতে যাচ্ছি, যুক্ত করার জন্য যে জিনিসটা, সেটা হচ্ছে কি আমাদের এক্সটার্নাল হাইপারলিঙ্ক। ওকে, তাহলে দেখো এখানে এক্সটার্নাল হাইপারলিঙ্কের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো অবশ্যই উল্লেখ করতে হবে সেটা হচ্ছে কি, প্রোটোকলটা অবশ্যই লাগবে, হোস্ট নেমও লাগবে, সাথে কি লাগবে, ফাইল নেমও লাগবে। কিন্তু আমরা যখন ইন্টারনাল করছি তখন আমার প্রোটোকলও দরকার ছিল না, হোস্ট নেমও দরকার ছিল না। কিন্তু যখন আমি এক্সটার্নাল হাইপারলিঙ্ক করব, অর্থাৎ ভিন্ন ভিন্ন সার্ভারে দুইটা পেজে যখন সংযোগ করব, তখন অবশ্যই আমার এই তিনটা জিনিসই থাকতে হবে। ওকে, তাহলে দেখো আমরা এইখানে একটা কি লিখছি, এখানে একটা জিনিসের নাম লিখে রাখছি। দেখো প্রথমে এর কাজ কি করা, এই এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগের কাজ লিঙ্ক করতেছে। এখন HRF হাইপারলিঙ্ক রেফারেন্স, দেখো আমরা এই যে HTTP থেকে বলছিলাম আমরা প্রোটোকল, এই www.bondhipathshala.net এইটা হচ্ছে আমাদের সেই হোস্ট নেম, আর এই যে ICT কোর্স সেটা হচ্ছে আমার ফাইল নেম। আমি তিনটা জিনিসই কিন্তু কি করছি, এখানে উল্লেখ করছি, উল্লেখ করতে হবে। করার পর আমি এইখানে, অর্থাৎ আমি ওয়েবসাইটে যখন আমি প্রবেশ করব তখন কোন লিঙ্কটা দেখবো অথবা কোন লেখাটা দেখবো, দেখো আমি এখানে লিখে রাখছি গো টু ICT কোর্স। ওকে, তারপর আমি কি দিছি /a। দেখো যখনই আমি অর্থাৎ এই লেখাটা লিখে আমি যখন কি করব, ওয়েব ব্রাউজারে দেখবো, তখন দেখা যাবে এই ওইটা হচ্ছে সেই ওয়েব পেজ, যেখানে দেখো গো টু ICT কোর্স, এখানে একটা নীল কালারের লেখা থাকবে, যেটা নিচে একটা নীল কালারের দাগ অবশ্যই থাকবে। তুমি যদি এই নীল কালারের দাগে যদি ক্লিক করো, তখন সে কি করবে, তোমাকে এই বন্ধি পাঠশালার যে ICT কোর্সটা আছে সেই ICT কোর্সে কি করবে, সে নিয়ে যাবে। ওকে, জাস্ট সিম্পল একটা কাজ। সাপোজ তুমি অন্য একটা ওয়েবসাইটে আসো, তার সাথে আমি যদি কি করি, এই লেখাটা জাস্ট খালি অ্যাড করে দিই, অ্যাড করে দেওয়ার পর যদি তুমি যখন এই লেখাটাতে ক্লিক করবা,
অর্থাৎ ওয়েব ব্রাউজার তো আছে, এখন গুগল ক্রোমে তুমি এখন এইটা দেখতেছো গো টু আইসিটি কোর্স। এখন তুমি যদি এইখানে ক্লিক করো তখন সে কি করে দিবে তোমাকে এই বন্ধি পাঠশালার যে আইসিটি কোর্সটা আছে সেই কোর্সে তোমাকে সে কি করবে নিয়ে যাবে। এটাই হচ্ছে কি আমাদের সেই এক্সটার্নাল হাইপার লিঙ্ক, যেখানে আমাদের অবশ্যই প্রোটোকলটা লিখতে হবে, হোস্ট নেমটাও লিখতে হবে এবং ফাইলের যে নামটা আছে সেটা লিখতে হবে। আর এইখানে আমি যেটা লিখবো সেটাই কিন্তু আমার এখানে কি করবে প্রদর্শন করবে। পরীক্ষার হলে মাঝে মধ্যে বলে দেয়, অর্থাৎ এইখানে বলে দিল হচ্ছে এরকম, অর্থাৎ একটা হচ্ছে বার্ষিক পরীক্ষার রেজাল্ট আর একটা হচ্ছে আমার অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট, যে দুটাই কি করতেছে তারা গড় করে একটা রেজাল্ট বানিয়েছে। তারা বললো হচ্ছে বার্ষিক পরীক্ষার রেজাল্টে যদি ক্লিক করে তাহলে তুমি বলবা সেটা কি অ্যাভারেজ রেজাল্টে চলে যাবে। ঠিক আছে, তার মানে কি বার্ষিক পরীক্ষার রেজাল্টে ক্লিক করতে বসছে, তাহলে এইখানে http.www. মনে করলাম হচ্ছে অন্য জায়গার রেজাল্ট আমি এখানে দেখাবো, .net এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে গড় রেজাল্ট যেহেতু দেখতে যাচ্ছে তার মানে কি অ্যাভারেজ রেজাল্ট। ওকে, কোথায় ক্লিক করতে বলছিল হচ্ছে বার্ষিক পরীক্ষার যে রেজাল্ট, অর্থাৎ অ্যানুয়াল রেজাল্টটা হবে এইখানে। দেখো আমি এখানে অ্যানুয়াল রেজাল্ট আমি বলছিলাম এখানে যেটা থাকে সেটাই কিন্তু এখানে আসে। তাহলে দেখো এখানে যদি অ্যানুয়াল রেজাল্ট থাকে তাহলে এখানে আসবে অ্যানুয়াল রেজাল্ট। আমি যদি অ্যানুয়াল রেজাল্টে ক্লিক করি, ফাইলটা কিসের ছিল, ফাইলটা ছিল আমার যে অ্যাভারেজ রেজাল্ট, তাহলে এই অ্যাভারেজ রেজাল্টে কি করবে সে নিয়ে যাবে, এই আর কিছুই না। অর্থাৎ এইখানে যেটা থাকবে সেটা তুমি কি এখানে দিবা। আর পরীক্ষা যদি নির্দিষ্ট করে বলে দেয় যে এইটার উপর ক্লিক করলে এইটাতে যাবে, যেটার উপর ক্লিক করতে বলবে সেটাকে তুমি এখানে রাখবা, আর যেখানে যাবে সেটাকে তুমি এইখানে রাখবা, শেষ। এখন আমরা একটা সিকিউ করব, সিকিউটা করলে আশা করি তোমাদের জিনিসগুলো আরো একটু ক্লিয়ারলি ধারণা করতে পারবা। আবার অনেকের মনে এই জিনিসটা আসে, ভাইয়া কখন ইন্টারনাল কখন এক্সটার্নাল এটা কিভাবে বুঝবো। যদি তোমার বুঝতে এতই কষ্ট হয় তুমি জাস্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে http দিবা, www দিবা, স্কুলের যে ঠিকানাটা আছে সেটা দিবা, দিয়ে যে ফাইল নেমটা আছে সেটা দিবা। যদি তোমার বুঝতে এতটাই কষ্ট হয়, আর ম্যাক্সিমাম টাইম আমি বলি সেটা আসে হচ্ছে কি, দেখা যাচ্ছে স্কুলের সাথে বোর্ডের সম্পর্ক করতে বলে, অর্থাৎ তুমি যে কলেজে আসো সেই কলেজের সাথে তোমার বোর্ড যেই আছে সেই বোর্ডের কি করতে বলে সম্পর্ক। তাহলে তোমার কলেজ আর বোর্ডের তো ভিন্ন সার্ভারের কি আছে ফাইলগুলো আছে, তো কলেজ আর বোর্ডে যদি সংযুক্ত করতে যাও তাহলে অবশ্যই কি করতে হবে পুরাটা লিখতে হবে, লিখবা। আবার তোমার স্কুলের একটা পেজের সাথে আরেকটা পেজের কি করতে বলে লিঙ্ক করতে বলে। তোমার যেহেতু স্কুলের করতেছে তাহলে স্কুলের একই তো সার্ভার নাকি, তাহলে একই সার্ভার যেহেতু তখন তোমার এতটুকু কিছুই লেখার দরকার নাই, তুমি জাস্ট খালি কি এই আইসিটি কোর্সটা লিখবা, আইসিটি কোর্স লিখবা, গো টু আইসিটি কোর্স, শেষ, আর কিছু লিখতে হবে না। যদি তুমি বুঝো যে একই জায়গায় অর্থাৎ একই সার্ভারে তাহলে তুমি কি ইন্টারনাল ব্যবহার করবা, আর যদি না বুঝো তাহলে কি ডিরেক্ট প্রত্যেকটার ক্ষেত্রে যাই বলো তুমি কি এটাই দিবা, এটা দিলেও কি শুদ্ধ, ভুল হবে তা না। কিন্তু তুমি যদি এক্সটার্নালের ক্ষেত্রে এইগুলো না দাও তাহলে কিন্তু অবশ্যই কি হবে ভুল হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তুমি যদি না বুঝো এটা ইন্টারনাল না এক্সটার্নাল, তুমি কি প্রোটোকল হোস্ট নেম ফাইল নেম সব উল্লেখ করবা, কোনো সমস্যা নাই। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা এখন একটা কি করবো সিকিউ এর আনসার করবো। এখন আমরা এই সিকিউটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সকলের যে হাইপার লিঙ্ক নিয়ে যে সমস্যাটা আছে সকল কিছু কি হয়ে যাবে, যদি থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটি স্কুলের ওয়েবসাইটের হোম পেজে school.jpg নামের 200x300 পিক্সেলের আকারের একটি ছবি আছে। ওকে, অর্থাৎ একটা ছবি আছে হোম পেজে, তারপর বলছে ছবির নিচে একটা ছবি আছে, সেই ছবির নিচে notice.html নামের একটা নোটিশ পেজের কি করা আছে লিঙ্ক আছে। ওকে, তার মানে লিঙ্ক করা আছে, তার মানে ওয়েব পেজটা কিভাবে হবে একটু আমি দেখাই, এখানে একটু পাশে করে দেখাই। এইটা যদি তার ওয়েব পেজ হয়, ঠিক আছে, এইখানে একটা মনে করলাম এখানে একটা কি আছে পিক আছে, অর্থাৎ এইখানে সেই পিকটা আছে, তার এই ঠিক নিচে এই নিচে কি আছে একটা notice.html নামে কিসের পেজ আছে, নোটিশের পেজ আছে। তার মানে এইখানে হচ্ছে কি তার সেই নোটিশ নামে একটা কি আছে পেজ আছে। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে সেই notice.html নামে যে ফাইল আছে সেই ফাইলে কি করবে তোমাকে নিয়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমার প্রশ্নটা কি, হোম পেজ তৈরির HTML কোড লিখো। তাহলে কোডটা লিখতে হবে, আমি প্রথমে কি লিখতে হয়, প্রথমে লিখতে হয় আমাদের HTML, লিখে ফেললাম। তারপর কি লিখতে হয়, হেড লিখতে হয়, লিখতে ফেললাম। তারপর আমাদের কি লিখতে হয়, টাইটেল লিখতে হয়। যেহেতু এটা স্কুলের হোম পেজ তাহলে আমি এখানে জাস্ট টাইটেল হিসেবে কি লিখতে পারি, হোম পেজ লিখতে পারি। টাইটেল না লিখলেও কোনো কি নেই, সমস্যা নেই, আমি তাহলে লিখলাম। তারপর হচ্ছে হেড অংশ শেষ করব, স্ল্যাশ হেড দিলাম। তারপরে বডির অংশ শুরু করব, শুরু করলাম। দেখো বডির অংশ প্রথমে কি আছে একটা ছবি আছে, জেপিজি পিক, বুঝতে একটা স্কুল জেপিজি নামের একটা কি আছে ছবি আছে। তাহলে ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়, আইএমজি ট্যাগ ইউজ করা হয়, লিখলাম। তারপর কি দিতে হয়, একটা সোর্স দিতে হয়, অর্থাৎ উৎস, ছবির উৎস কি স্কুল.jpg, তাহলে আমি এখানে লিখবো কি
স্কুল ডট জেপিজি লিখে ফেললাম ফরম্যাটটা। তারপরে দেখো এখানে আমাদের উইথ এবং হাইট দিয়ে দিছে, উইথ হচ্ছে 200 পিক্সেল, তাহলে আমি এখানে লিখে দিই WIDTH উইথ ইকুয়ালস হচ্ছে আমাদের কত 200 পিক্সেল, এবং হাইটটা কি, হাইটটা হচ্ছে আমাদের 300 পিক্সেল, আমি লিখে দিলাম হাইট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 300 পিক্সেল। ওকে, তার মানে এতটুকুর পর কিন্তু কাজটা শেষ। আমাদের এখানে কিন্তু বলে নাই যে ছবিটার উপর তুমি আরেকটা কি করো অল্টারনেটিভ টেক্সট ইউজ করো, এই জন্য আমি এখানে অল্টারনেটিভ কোনো টেক্সট ইউজ করবো না। তারপর দেখো এতটুকু কাজ শেষ, একটা ছবি আছে, ছবি আঁকার পর্যন্ত কাজ শেষ। এখন কি বলছে, ছবির নিচে নোটিশ ডট এইচটিএমএল নামের একটা নোটিশ পেজের কি আছে, লিঙ্ক আছে। আচ্ছা, স্কুলের যে নোটিশ লিঙ্ক সেটাই তো থাকবে নাকি, যেহেতু একটা স্কুলের ওয়েবসাইট, তার মানে কি স্কুলেরই তো কি থাকবে, নোটিশ লিঙ্ক থাকবে। তার মানে কি একই সার্ভারে অবস্থিত হবে না সাইটটা, একই সার্ভারে যেহেতু অবস্থিত, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে একটা ইন্টারনাল কি হাইপার লিঙ্ক ঘটাবে। ইন্টারনাল হাইপার লিঙ্কে আমাদের যে কি কি ছিল, প্রোটোকল, হোস্ট নেম লিখতে হয় না, কি লিখতে হয়, শুধু ফাইল নেম। দেখো তো এখানে আমাদের ফাইল নেম আছে, এই ফাইল নেম নোটিশ ডট এইচটিএমএল নামে ফাইল নেমটা দেওয়া আছে। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে সেই প্রথমে লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ এ, তারপর আমাদের কি করতে হয়, হাইপার লিঙ্ক রেফারেন্স HRF, HRF এ কি লিখতে হয়, ফাইলের নেম। দেখো ফাইলের নামটা কি, নোটিশ ডট এইচটিএমএল, আমি লিখে ফেললাম নোটিশ ডট এইচটিএমএল। তাহলে এতটুকু অংশ লেখার পর আমি কি করব, আমি জাস্ট হচ্ছে এখন এটা শেষ করে দিব। আর এখানে কি করবে, দেখো তো এইখানে কোথায় ক্লিক করবে বুঝছি, নোটিশে না, দেখো এত নামে নোটিশ পেজের একটা লিঙ্ক আছে, তার মানে কি এখানে নোটিশ লেখাটা কি প্রদর্শন করবে। তার মানে এখানে কি লিখবো, নোটিশ লিখবো। তাহলে নোটিশটা কি করলাম, আমি লিখে ফেললাম, তারপরে /a, স্ল্যাশের কারণ কি শেষ হয়ে গেল। তারপরে কি হচ্ছে, যেহেতু সকল কাজ শেষ, তার মানে এখানে কি বডিটা শেষ, বডিটা শেষ হলে আমরা কি দিব, শেষ HTML। এভাবেই খুব সহজেই তুমি কি করতে পারো, যে কোনো ওয়েব পেজের কি করতে পারো, লিঙ্ক করতে পারো, প্লাস ছবি একসাথেই তুমি কি করে ফেললাম, যুক্ত করে ফেললাম। এটা কিন্তু আমাদের একটা বোর্ড পরীক্ষার কোশ্চেন, সম্ভবত 2018 সালে এই কোশ্চেনটা এসেছিল। অর্থাৎ একটা স্কুল কলেজে ছবির নিচে কি ছিল, একটা লিঙ্ক করা ছিল, সেই লিঙ্কটা করার জন্য তুমি কি HTML কোড লাগো। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে আমরা হাইপার লিঙ্কগুলো করব। আর যদি বলে তোমার স্কুলের সাথে যদি বলে অন্যান্য বোর্ডের, অর্থাৎ তোমার বোর্ড যেটা আছে সেই বোর্ডের লিঙ্ক করতে, তখন তুমি অবশ্যই তার পূর্ণাঙ্গ ঠিকানাটা লিখবা, বোর্ডের যে পূর্ণাঙ্গ ঠিকানাটা আছে সেটা লিখবা। আর এইখানে অর্থাৎ এইখানে বোর্ডের পূর্ণাঙ্গ ঠিকানাটা লিখবা হাইপার রেফারেন্সের পর। আর এইখানে তুমি যে বোর্ডের নামটা আছে সেই বোর্ডের নামটা দিতে পারো। যদি চট্টগ্রাম বোর্ড হয় তাহলে এখানে কি চট্টগ্রাম বোর্ড, আর এখানে http ডট, তারপর হচ্ছে কি দিব www.chittagongboardeducationboard.com, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে যে ফাইলটার নাম আছে সেই ফাইলটা আমরা কি করতে পারি, এখানে দিতে পারি। ওকে, আশা করি তোমরা সকলে হাইপারলিঙ্ক জিনিসটা ক্লিয়ার হয়েছো। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েব পেজে কিভাবে আমরা বাংলা লেখা প্রদর্শন করতে পারি সেই জিনিসটা। এখন আমরা দেখবো ওয়েব পেজে কিভাবে বাংলা লেখা যায় সেই জিনিসটা। তাহলে চলো শুরু করা যাক। সেটা সম্পর্কে জানার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে হবে, সেগুলো আমাদের MCQর জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেম ভাবে আমাদের খ নাম্বার বা অনুধাবনমূলক কোশ্চেনও কিন্তু এই কোশ্চেনটা আসে। সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্ট নামে একটা ট্যাগ আছে, সেটা 3টা অ্যাট্রিবিউট আছে, ফন্ট ফেস, ফন্ট সাইজ, ফন্ট কালার। ওকে, 3টা ট্যাগের মধ্যে আমরা 2টা ট্যাগে কি করবো, কিছুক্ষণ পরেই কাজ করবো, ঠিক আছে। একটা হচ্ছে আমার লাগবে ফন্ট ফেস লাগবে, আর একটা হচ্ছে কি ফন্ট কালার লাগবে। দেখো ফন্ট ফেস, এই ফেসটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের কাজটা কি, কোনো ধরনের ফন্ট, ঠিক আছে, কোনো ধরনের ফন্ট সে কি করবে, কোনো ধরনের ফন্ট টেক্সট কি করবে, ব্রাউজারে প্রদর্শন করতে এটা কি করা হয়, ব্যবহার করা হয়। আর এখানে কিছু আমরা ফন্টের নাম লিখে রেখেছি, সুতুন, এমজি, এরিয়াল, টাইমস নিউ রোমান, ঠিক আছে, ইত্যাদি কিছু ফন্টের নাম আমরা কি লিখে রেখেছি। তারপর হচ্ছে ফন্ট সাইজ, সাইজ মানে বুঝতে পারতেছি, তার মানে কি ফন্টের সাইজ কি করবে, সে বড় ছোট করবে। তারপর হচ্ছে কালার, কালার মানে কি করবে, রং করবে, অর্থাৎ ফন্টকে কি করবে, কালার নির্ধারণ করবে, ঠিক আছে। আমরা বলেছিলাম এই লেকচারে আমরা কি করবো, HTML এর যে কালার, অর্থাৎ লেটারগুলো কিভাবে কালার করা যায় সেই জিনিসটা, যেটা আমরা কি এই ফন্ট কালার দ্বারা করব। আর বিভিন্ন ধরনের কি করে ফন্ট ব্রাউজারে প্রদর্শন করার জন্য আমরা কি করে থাকি, ফেস, যেটা আমরা কি এই এখন কি করব, সেই ফন্ট ফেসটাই কি করব, ব্যবহার করব। তাহলে দেখো আমরা এখানে লিখে রেখেছি ICT ক্রেজি কোর্স, এই লেখাটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। ওকে, তাহলে এই লেখাটি আমি যদি ওয়েব পেজে প্রদর্শন করতে যাই, যেহেতু এটা বাংলা লেখা, বাংলা লেখার জন্য আমরা সাধারণত কি করি, এটা আমরা একটু ধাপটা লিখে রেখেছি। প্রথমে বাংলা লেখাটি আমাদের MS ওয়ার্ডে টাইপ করতে হবে।
কারণ এই যে HTML এ যখন আমরা লিখবো তখন সেটা বাংলা সাপোর্ট করে না আসলে। তাহলে প্রথমে কাজ হচ্ছে কি, সেটাকে আমরা বাংলা লেখাটাকে কি করতে হবে, MS ওয়ার্ড টাইপ করতে হবে। করার পর লেখাটা আমি কপি করে কি করব, ওপেনিং ফন্ট ট্যাগ, এই যে ফন্ট ট্যাগটা আছে সেটার ওপেনিং ফন্ট ট্যাগ ও ক্লোজিং ফন্ট ট্যাগের মাঝে কি করতে হবে, পেস্ট করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা একটু HTML কোডটা একটু লিখে ফেলি। কি ছিল কোডটা? প্রথমে আমাদের কি দিতে হবে, একটা HTML দিতে হবে, আমরা HTML দিলাম। তারপর আমাদের কি দিতে হয়, একটা হেড দিতে হয়, আমরা হেডও দিলাম। তারপর আমাদের কি দিতে হয়, একটা টাইটেল দিতে হয়, আমরা এখানে টাইটেল দিলাম। যেহেতু বাংলা লেখা লিখতেছি তাহলে আমরা লিখেছি কি বাংলা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি দিলাম, আরেকটা কি দিলাম, টাইটেল দিলাম। দেন হচ্ছে কি কাজ, দেন কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা শেষ করা। তারপরে কি, তারপরে কাজ ছিল আমাদের বডিতে যাওয়া, বডিতেও চলে গেলাম। এখন কাজটা কি, কাজটা হচ্ছে ওই যে MS ওয়ার্ডে যে জিনিসটা টাইপ করে রাখছি সেটা নিয়ে আসবো। প্রথমে আগে কি করতে হবে, ওপেনিং ফন্ট ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমরা কি করলাম, ফন্ট ট্যাগটা ইউজ করলাম। করার পর আমাদের এই যে ফন্ট ফেস যে অ্যাট্রিবিউটটা আছে সেটা ব্যবহার করব যে কোনো টেক্সট প্রদর্শন করতে পারার জন্য। তাহলে আমরা এখানে কি করব, ফন্ট ফেস নামে একটা কি করলাম, অ্যাট্রিবিউট ইউজ করলাম। এখন কাজকে অ্যাট্রিবিউট ভ্যালুগুলো দিতে হবে। ভ্যালু আমি এখানে সুতুনি এমজি এলএস টাইমস নিউ রোমান আছে, সেগুলোর মধ্যে আমি সুতুনি এমজি যেটা আছে সেইটা কি করব, ব্যবহার করব। তাহলে আমি এখানে লিখে দিই, এই জিনিসটা আমি এখানে কি করলাম, লিখে দিলাম। ঠিক আছে, এতটুকু করার পর এই যে বাংলা লেখাটা আছে, দেখো ওপেনিং ফন্ট ট্যাগ লিখছি, এখন আমি ক্লোজিং ফন্ট ট্যাগ লিখবো, তার মাঝে কি করতে বসে, তাদের মাঝে বাংলা লেখাটা পোস্ট করতে বসে, পেস্ট করতে বসে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, সে আমাদের কি আইসিটি ক্রেজি কোর্স, যেহেতু আমাদের এখানে তো কি কপি করার কিছু নাই, এই জন্য আমরা কি হাত দিয়ে লিখি, আইসিটি কি ক্রেজি কোর্স লিখে ফেললাম। তারপর হচ্ছে কি এখন ক্লোজিং ট্যাগ, তাহলে স্ল্যাশ কত দিব আমরা, ফন্ট দিব, এই হয়ে গেল। তারপরে কাজ কি, যেহেতু এটাই তো কাজ ছিল, তারপর এখন আমাদের কাজ হচ্ছে কি স্ল্যাশ বডি লেখা, এবং সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে কি স্ল্যাশ কি করা, HTML লেখা। এই তুমি জাস্ট এতটুকু লিখবা, 3 নাম্বার কি পেয়ে যাবে। এটা 3 নাম্বার কোশ্চেনের জন্য বেশি আসতে পারে। সেটা হচ্ছে কি, তাহলে প্রথমে যদি কোনো বাংলা লেখা প্রদর্শন করতে বলে, প্রথমে সেই লেখাটা তুমি MS ওয়ার্ডে টাইপ করবা, করে সেটা কি করবা, ওপেনিং ফন্ট ট্যাগ এবং ক্লোজিং ফন্ট ট্যাগের মাঝে পেস্ট করবা। আর এখানে প্রথমে HTML হেড টাইটেল যে সেটা তুমি টাইটেল বাদ দিতে পারো, হচ্ছে স্ল্যাশ হেড বডি ফন্ট ফেস যেটা সুতুনি এমজি রাখবা। তারপর হচ্ছে এখানে কি বাংলা লেখাটা আনবা, তারপরে হচ্ছে শেষ করলাম, শেষ বডি এত। ওকে, এটা হচ্ছিল কি আমাদের ওয়েব পেজে আমরা কিভাবে বাংলা লেখাটা শো করতে পারি সেই জিনিসটা। এখন আমরা আলোচনা করবো কিভাবে ওয়েব ফন্ট আছে কি ফন্টের কালারগুলো কি করতে পারি, আমি চেঞ্জ করতে পারি, সেই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা আমাদের লেকচার 3-এর সর্বশেষ যে টপিক, সেই টপিকে চলে এসেছি। সেটা কি, সেটা হচ্ছে যে কোনো টেক্সটকে আমরা কিভাবে কালার করতে পারি সেই জিনিসটা HTML কোডের মাধ্যমে দেখব, এবং সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে কালার করতে পারি সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা মূলত এই কাজগুলো CSS দ্বারাই করে থাকি, বাট আমরা HTML দিয়েও এই কাজগুলো করতে পারি। একটু আমরা দেখে নিই কীভাবে করা যায়। দেখো প্রথমে আমাদের HTML হেড টাইটেল যেহেতু কালার করতেছি, কালার দিলাম, স্ল্যাশ টাইটেল স্ল্যাশ হেড এতটুকু লিখলাম। তারপর হচ্ছে বডি লিখতে হয়, লিখলাম। এখন যেহেতু আমি কি ফন্ট কালার করছি, আমরা দেখছিলাম ফন্টের 3টা অ্যাট্রিবিউট ছিল, ফন্ট ফেস, ফন্ট সাইজ, ফন্ট কালার। কালারের কাজ কি ছিল, রং করা ছিল, ঠিক আছে। তাহলে আমি যেহেতু একটা ফন্ট কালার করবো, তাহলে আমি লিখলাম ফন্ট কালার ইকুয়ালস টু রেড কালার করতে যাচ্ছি, এই বন্দি পাশটা লিখা স্ল্যাশ ফন্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্ল্যাশ বডি এবং কি সর্বশেষে স্ল্যাশ কি আছে, HTML আছে, এই জিনিসটা আর কিছুই না। তারপর যদি এখন ব্যাকগ্রাউন্ডটা কালার করতে যাই, ওকে, তাহলে যদি আমি এইরকম আছে, আগে এটা বলি, এটা যদি আমি এরকম করি তাহলে দেখা যাবে কি, যে ওয়েব পেজটা ওপেন হবে সেখানে যে বন্দি পার্সেল লেখা থাকবে সেটা কি হয়ে যাচ্ছে, আমাদের রেড কালারে দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাই কি হয়ে যাক, হলুদ কালার হয়ে যাক। অর্থাৎ এই পুরো যে ব্যাকগ্রাউন্ড, যেমন এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা কি আছে, হোয়াইট বোর্ডে সাদা, আমি চাচ্ছি এখন এটা কি করবো, হলুদ করবো। কীভাবে করতে পারি, জাস্ট একটা কাজ, HTML হেড টাইটেল ব্যাকগ্রাউন্ড কালার করতেছি, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, না দিলেও কোনো সমস্যা নাই, হেড দিলাম, শেষ। বডিতে জাস্ট বিজি কালার লিখবো, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি করতে চাচ্ছি ইয়েলো, তাই ইয়েলো দিলাম। তারপর আমি জাস্ট এমনি একটা কথা লিখলাম, বন্দি পার্সেল ICT ক্রেজি কোর্স। অর্থাৎ আমি এখন যদি পেজটা যদি কি করি, ওপেন করি, তখন আমাকে এটা দেখাবে বন্দি পার্সেল ICT ক্রেজি কোর্স, যেটার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা কি থাকবে, আমাদের হলুদ থাকবে। যেমন এইটা যদি ব্যাকগ্রাউন্ড যদি ধরি, ব্যাকগ্রাউন্ড সাদা, কিন্তু লেখাগুলো কি আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, রেড আছে, ঠিক আছে। এগুলো তুমি কি করতে পারো, তুমি এগুলা ফন্ট সাইজ, অর্থাৎ তুমি এইখানে একটা কি করতে পারো, ফন্ট কালার লাগাইতে পারো। ফন্ট কালার লাগে এইটা লিখে শেষ করে দিলা, তখন এখানে তুমি যে কালার দিবা সেই কালার। তুমি যাচ্ছ রেড করতে, তাহলে এই ফন্ট কালার রেড দিলে যে কোনো টেক্সটকে এটা এখানে লিখে দিলা, ঠিক আছে। এইভাবে তুমি কি করতে পারো, ওয়েব পেজের ডিজাইন কালারিংটা করতে পারো। তাহলে আজকের লেকচারটা এতটুকুই। আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ছিল সেগুলো আমি একটা আবার বলে দিই।
ফরম্যাটিং ট্যাগের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ টপিক ছিল সেই জিনিসটি একটু ভালো মতো দেখবা। তারপর হচ্ছে আমাদের যে ছবি সংযুক্ত এবং হাইপারলিঙ্ক যেটা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ আরেকটা বাংলা লেখাটা কীভাবে করা যায় সেটা দেখা যাচ্ছে এখন মাঝে মাঝে আসছে, এটাও গুরুত্বপূর্ণ। আর এই দুইটা আমাদের পরীক্ষায় এতটা আসেনি, বাট আমাদের যে ফন্ট ট্যাগের যে 3টা অ্যাট্রিবিউট আছে সেই 3টা অ্যাট্রিবিউট থেকে কিন্তু কি মাঝে মধ্যে এমসিকিউ আসে এবং অনুধাবনমূলক কোশ্চেনও আসতে পারে। তার সকলকে ধন্যবাদ।